আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। অপূর্ব ভাই, অর্ক ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। অপূর্ব, কি অবস্থা তোমার? এই তো ভালো। অনেকদিন পরে দেখা। হ্যাঁ, আমরা কি শুরু করবো না একটু ওয়েট করবো? ভাইয়া স্টুডেন্ট তো আরো আসার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 2 মিনিট ওয়েট করি, 2-3 মিনিট ওয়েট করি। আচ্ছা, আচ্ছা। তোমাদের জাওয়াত ভাইয়া হচ্ছে একটু অসুস্থ। এই তোমরা হচ্ছে যারা জাওয়াত ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছো, ভাইয়া হচ্ছে একটু অসুস্থ, হ্যাঁ? তাই পড়ছাল ভাই, আমাদের সেকেন্ড পর্ব লঞ্চ হবে কবে থেকে? হবে ভাইয়া? 2 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ অপু ভাই, আমরা মনে হয় ক্লাস স্টার্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে। ওকে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটা আইসিটি ক্লাসে স্বাগতম। যে গতকালকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছিলাম। গতকালকে পরে আবার আজকের ক্লাসে আমাদের দেখা হয়ে গেল। ওকে, হ্যাঁ, সবাইকে ক্লাসে অ্যাকচুয়ালি স্বাগতম। এখন যে বিষয়টা আমরা যেটা বলতেছি, কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবভিয়াসলি দ্যাট শুড বি ইজি, বাট একটু নতুন টপিক তোমাদের কাছে। বাট লাস্টের ক্লাসে আমরা যখন অ্যারে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ওইগুলো আমাদের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না। তার মানে আজকের ক্লাসে যে টপিকগুলো পরীক্ষায় এত ডিপলি বা এত দূর পর্যন্ত কোশ্চেন আসবে না, বাট তোমার অবভিয়াসলি এই জিনিসগুলো তোমার নিজেদের জন্য একটু জানা দরকার। যে আমরা বাসায় যে প্রোগ্রামগুলো লিখবো, আমরা নিজেরা যে প্রোগ্রাম লিখবো, প্রোগ্রামিং এর প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হওয়া দরকার। এন্ড সেই জন্য আমরা মূলত এই প্রোগ্রামগুলো দেখাবো তোমাদের। বাট অবভিয়াসলি দিস শুড বি ইজি। তোমরা প্রথম থেকেই দেখবে যে প্রথম থেকে আমাদের জিনিসপত্রগুলো ইজি লাগবে অবভিয়াসলি। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু তোমাদের ক্লাস নিতে এসেছি, সো আই হ্যাভ টু বি গুড। ভালো থাকতে হবে, এই আর কি। ওকে, তাহলে সমস্যা নেই। তাহলে আমরা অ্যাকচুয়ালি খুব ভালো ভালো জিনিস কিছু দেখবো, সেগুলো নিয়ে আলোচনা করব। আর যেহেতু তোমাদের অনেকগুলো ক্লাস নিচ্ছি, তাহলে আলাদা করে আর পরিচয় দেওয়ার কিছু নেই। আর চলো তাহলে আমরা সুন্দরভাবে শুরু করব। আর কিউ&এ বক্সে আজকে আমাদের অনেকদিন পরে আমাদের অপূর্ব ভাইয়া থাকবেন। এখন ভাইয়া যদি কিছু বলেন বলবেন, আর আমি তোমাদের সাথে স্লাইডটা শেয়ার করছি। ওকে অপূর্ব। গুড আফটারনুন এভরিওয়ান। সবাইকে স্বাগতম। তো হয়তো আগেও একবার দেখা সাক্ষাৎ হয়েছে, সো আশা করি সমস্যা হবে না। আর কোয়েশ্চেন অ্যান্সার বক্সে থাকবো, তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ইতিমধ্যে 2-3টা টপিক যেটা আসছে ওর আমি আগে একটু মেনশন করি। সেটা হচ্ছে গিয়ে বলতে কিছু স্টুডেন্ট বলতেছে যে লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি
টু ডাইমেনশন অ্যারেটা পড়ানো হয় নাই, আর একটা প্রোগ্রাম সম্ভবত স্লাইডে ছিল যে অ্যারেতে কোন একটি সংখ্যা আছে কিনা নির্ণয় করার প্রোগ্রাম, এটা সম্ভবত আর কি অসম্পূর্ণ ছিল। তো এই জিনিসটা আর কি একটু অ্যাড্রেস করে অর্ক, আর বাদ বাকি মোটামুটি আমি কিউএনএ বক্স থেকে হ্যান্ডেল করে আমি নিজেই অ্যান্সার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, ওকে, শুরু করে দাও। থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আজকে ক্লাসে যেহেতু আমাদের টপিক কম, প্রথমে তোমরা যেহেতু নতুন কিছু জিনিস নিয়ে জানতে চেয়েছো, অসুবিধা নেই। হ্যাঁ, টু ডাইমেনশন অ্যারে নিয়ে আমরা কথাবার্তা বলতাম। আর আরেকটা বিষয় নিয়ে আমরা কথাবার্তা, সেটা কিন্তু ওই প্রোগ্রামটা কমপ্লিট হয়েছিল, তারপর আমরা তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আর অ্যারেটা দেখানোর সময় একটা অ্যারের লেন্থ কত সেটা কিভাবে বের করে সেটা একবার দেখাইলে ভালো হতো আর কি, একটু টাচ দিয়ে গেলে ভালো হতো। সেটা থাকবে আজকে প্রোগ্রামে অ্যাকচুয়ালি। ওকে, এখন কথা হলো যে একটা বিষয় যে তোমাদের টু ডাইমেনশন অ্যারে, সেটা নিয়ে আমরা ডিটেইলসে কিন্তু কোনো কথাবার্তা বলিনি কালকে, রাইট? তোমাদের জাস্ট খালি টু ডাইমেনশন অ্যারে নিয়ে সবগুলোতে যে বিষয়টা যতটুকু জানানো হয়েছিল, যে আমি যদি কখনো লিখি int a3, তার মানে কি আমাদের বলতে পারি তিনটা ইন্টিজারের জন্য একটা অ্যারে ডিক্লেয়ার হচ্ছে, তিনটে ইন্টিজারের জন্য একটা অ্যারে ডিক্লেয়ার হচ্ছে। দিস ইজ কল্ড ওয়ান ডাইমেনশনাল অ্যারে, রাইট? বাট আমি যদি কখনো এরকম ভাবে লিখতাম int a3 তার মানে হলো উই ক্যান সে দ্যাট কি বলতে পারি একটা টু ডাইমেনশনাল অ্যারে, এবং তার মানে হলো সে তিনটা কলাম তিনটা রো এরকম টাইপের একটা জিনিস তৈরি হবে। মানে কি তৈরি হয় অ্যাকচুয়ালি, তিনটা রো তিনটা কলাম তৈরি হবে, তিনটা কলাম তিনটা রো তৈরি হবে। তার মানে এরকম ভাবে সেটা তোমাদের কি তৈরি হবে। এখন যে তোমরা অনেকে এটা বলতে পারো ভাই এটা কি কিছুটা ম্যাট্রিক্সের মতো, এক্স্যাক্টলি ম্যাট্রিক্সের মতো। তার মানে আমরা কি ম্যাট্রিক্সকে আমরা কিভাবে ইউজ করতে পারি, এই জন্য কিন্তু ম্যাট্রিক্স ম্যাথে তোমাদের শেখানো হয়, যেটা তুমি প্রোগ্রামিং এ সেগুলো তোমরা ইউজ করতে পারো। তার মানে ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি কি ওয়ান কাইন্ড অফ টু ডাইমেনশনাল অ্যারে, বা টু ডাইমেনশনাল অ্যারেতে আমি ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। এখানে আমাদের রো থাকে, প্রথমটা হলো আমাদের কি বুঝাচ্ছে তিনটা রো তৈরি হচ্ছে, এরপরে আমাদের বোঝাচ্ছে তিনটা কি তৈরি হচ্ছে, তিনটা কলাম তৈরি হচ্ছে, দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। বাট কথা হলো আমরা জাস্ট বলছিলাম যে তোমরা টু ডিমেনশন অ্যারেতে তৈরি হওয়া পসিবল, এইটুকু জাস্ট তোমরা জানবা, এটা তোমাদের আপাতত ব্যবহার করার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইজ মোর দ্যান এনাফ তোমাদের জন্য। আর তোমাদের কোনো বই টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে কোনো কাজ কারবার করে দেখায়নি, আর সিলেবাসে থাকার প্রশ্নই আসে না, তো এটা তোমাদের লাগবে না। বাট এটা যে অ্যাকচুয়ালি হওয়া পসিবল, এটা তোমাদের একটু জানা দরকার। তার মানে এইটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে হ্যাঁ অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনাল অ্যারেও তৈরি করা পসিবল অ্যাকচুয়ালি। আমি চাইলে থ্রি ডাইমেনশনাল অ্যারে তৈরি করতে পারি, আমি চাইলে ফোর ডাইমেনশনাল অ্যারে তৈরি করতে পারি, বাট সেগুলো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। ইভেন আমরা ইউনিভার্সিটি লেভেলেই আমরা সাধারণত টু ডাইমেনশনাল অ্যারে গুলো ইউজ করি, 3, 4 এই ডাইমেনশনাল অ্যারে গুলো আমরা ইউজ করি না, কারণ এগুলোর কাজ অ্যাকচুয়ালি টু ডাইমেনশনাল অ্যারে দিয়েই করা যায়, এজন্য সেগুলো দিয়ে আমরা করি। আচ্ছা যাই হোক, যে আমরা অ্যারে যে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল নানা রকম যে হতে পারে, আর ওয়ান ডাইমেনশনাল মানে একটা লাইন, টু ডাইমেনশনাল মানে একটা টেবিল, থ্রি ডাইমেনশনাল বলতে আমরা একটা বক্সের মতো বুঝতে পারি। ইভেন তোমরা যারা রুবিক্স কিউব মিলাতে পারো, রুবিক্স কিউব ইউজ করো বা রুবিক্স কিউব রয়েছে, তাহলে তোমার রুবিক্স কিউবকে আমরা কি বলতে পারি, ওয়ান কাইন্ড অফ থ্রি ডাইমেনশনাল অ্যারে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলাকে আমরা একটু একটু জানলাম, যে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল বা মাল্টি ডাইমেনশনাল হওয়া অ্যাকচুয়ালি পসিবল, বাট সেটা যে আমরা বলছি আমরা শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করব, দ্যাটস আওয়ার ইন্টেনশন। আর আরেকটা বিষয়, সেটা নিয়ে তোমাদের একটা কি নিয়ে তোমাদের প্রবলেম ছিল, তোমাদের প্রবলেম ছিল যে অ্যারেতে কোন একটা নাম্বার রয়েছে কিনা সেটা বের করতে পারার একটা প্রোগ্রাম, সেটা নিয়ে তোমাদের অনেক বেশি প্যারা খাচ্ছ আজকে। কাহিনী কি বলতো, কারণ কিন্তু এটা আমরা কমপ্লিট করেছিলাম। ধরো আমরা একটা অ্যারে নিলাম, আমরা একটা 5 ঘরের অ্যারে নিলাম, 1 2 3 4 এন্ড 5। অ্যারের ইনডেক্স গুলো কত কত, 0 1 2 3 এন্ড 4। দিস ইজ দ্য অ্যারে ইনডেক্স। এখন ধরলাম অ্যারের মধ্যে আমি ভ্যালু গুলো রেখে দিয়েছিলাম, ধরো একটাতে ভ্যালু রাখলাম 1, একটাতে রাখলাম হলো 3, একটাতে রাখলাম 7, একটাতে রাখলাম 9, একটাতে রাখলাম আমরা 13। সাপোজ আমাদের 5টা ভ্যালু রয়েছে। এখন আমাকে কি বলতেছে যে এখন আমি বাইরে থেকে একটা নাম্বার ইনপুট দিব, সেই নাম্বারটা আমাদের অ্যারেতে আছে কিনা আমরা সেটা চেক করে দেখব। এখন ধরো বাইরে থেকে যে আমি 7 দেই, তারপরে আমি কি করব, আমি একটা লুপ চালাবো, লুপে আমি কি করব 0 1 2 3 4 এই যে ইনডেক্সের যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলোর সাথে আমি চেক করব। এই জন্যই কিন্তু আমি লিখতাম, এই লুপটা রান করাতাম। তোমাদের মনে আছে কিনা দেখো, i = 0, i less than কত 5, কারণ আমাদের অ্যারে আছে হলো 4 পর্যন্ত, দেন হলো i++, এইটুকু আমরা লিখতাম। মানে কি পুরা অ্যারেটা আমরা ট্রাভার্স করব বা পুরা অ্যারেটা আমরা ঘুরবো। এখন পুরো অ্যারের মধ্যে আমি কি দেখবো, আমার ইনডেক্সের সাথে কম্পেয়ার করব না, আমি ইনডেক্সের ভ্যালুর সাথে কম্পেয়ার করব। যার কারণে আমি লিখতাম অ্যারের নাম যদি হয়তো a,
আমি এ আই ইকুয়াল আমি ধরলাম যে ভ্যালুটা যে ভ্যারিয়েবলটা নিচ্ছিলাম সেটাকে আমি বলতেছিলাম হলো কি। এইটা যদি ম্যাচ করতো তখন আমি কি করতাম, বলতাম কি ফাউন্ড, তখন আমি বলতাম হলো কি ফাউন্ড, এবং আমি তখন কি করতাম লুপ থেকে বের হয়ে যেতাম, তখন আমি একটা ব্রেক দিয়ে দিছিলাম, ডান। এই কন্ডিশন তো সবাই কালকেও বুঝছিলাম যারা ছিলে, অবশ্য কয়েকজন একটু মনে হয় কালকে লিভ নিয়ে ফেলছিলে, বাট যারা ছিলে তারা নিশ্চয়ই অবভিয়াসলি এতটুকু বুঝছিলে যে আমাদের যদি কোনো ইন্ডেক্সের ভ্যালুর সাথে যদি আমি যে ইনপুটটা নিচ্ছি বা যে ভ্যালুটা ইনপুট নিচ্ছি সেটা যদি ম্যাচ করে ফেলে তখন আমি কাকে প্রিন্ট করে দেবো, ফাউন্ড প্রিন্ট করে দেবো, এন্ড দেন আমরা ব্রেক দিয়ে দেবো, মানে লুপ থেকে বের হয়ে যাবো। বাট এখন তুমি চিন্তা করো আরেকটা লজিক কি, যে আমাদের প্রতিটা লুপ যতবার রান করতেছে প্রতিবারই আমাদের আই এর ভ্যালু বা লুপের ইন্ডেক্সের ভ্যালু কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, রাইট? এই লুপটা আমি যতবার চালাচ্ছি, ধরো প্রথম ঘরটায় সে যখন ছিল আই এর ভ্যালু কত ছিল 0, দ্বিতীয় ঘরটায় যখন ছিল আই এর ভ্যালু কত 1, থার্ড ঘরে আই এর ভ্যালু 2, দেন আই এর ভ্যালু 3, দেন আই এর ভ্যালু 4। বাট এখন তুমি চিন্তা করো এতগুলা ঘরেও সে কি কোনো একটা নাম্বারকে ম্যাচ করতে পারলো না, তবে সে যখন আরেকবার লুপটাকে রান করবে তখন আই এর ভ্যালু কত হয়ে যাবে 5, এবং তখন সে আর লুপে প্রবেশ করতে পারবে না, লুপ থেকে বের হয়ে যাবে। তখন আমি তোমাদের চেক করে দেখিয়েছিলাম ইফ আই ইকুয়াল 5, তার মানে আই এর ভ্যালু যদি 5 হয়ে যায় তার মানে সে পুরো লুপটা ঘুরছে, ঘোরার পরে সে সংখ্যাটাকে পায়নি, এই জন্য আই এর ভ্যালু এখন 5 হয়ে গেছে। সংখ্যাটাকে সে পেলে আগেই তো সে ব্রেক হয়ে যেত, আই এর ভ্যালু তো 5 হতো না। মানে ইফ আই ইকুয়াল 5 তখন আমরা কি করেছিলাম, তখন তুমি প্রিন্ট করে দিতে নট ফাউন্ড। এটা ছিল আমাদের মূল কোড। বলো তো লজিকটা নিয়ে কি কারো কোনো প্রবলেম রয়েছে? আমাকে তো চ্যাট বক্সে জানাও তো কুইকলি। আচ্ছা জোস, থ্যাংক ইউ। তাহলে চলো আজকের যে আমরা নতুন নতুন কিছু জোস টপিক দেখবো সেটা নিয়ে আমরা একটু আলোচনায় চলে যাই। আচ্ছা একজন বলছে যে আচ্ছা এই প্রবলেম আগেই বুঝছি, গতকালই বুঝছি। ওকে, তোমরা তো দোস্ত, মানে যারা একটু একটু প্রবলেম ফেস করতেছে আরেকবার দেখাই দিলাম তাহলে কি তাদের আরো ক্লিয়ার হয়ে গেল। একটু জিজ্ঞেস করতে কি দিয়ে কি বুঝায়, কি মানে একটা ভ্যারিয়েবল আমি যেটা ইনপুট দিচ্ছি, তুমি অন্য কিছু নাও অসুবিধা তো নাই, এ নিলা বি নিলা অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা নতুন একটা টপিক থেকে শুরু করি, সেখানে আমরা দেখি। ওকে, আজকে আমরা নতুন যে টপিকটা পড়বো দ্যাট ইজ কল্ড ফাংশন। আমরা একটু ফাংশন নিয়ে কিছু টুকিটাকি আলোচনা করব, বাট তার আগে ফাংশন পড়ানোর আগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট কোশ্চেন যদি রাখি, যে আমাদের এই যে প্রিন্টএফ, স্ক্যানএফ, দেন হলো যে পিওডব্লিউ এ কমা বি, এসকিউআরটি, এই টাইপের জিনিসগুলো যে আমাদের রয়েছে, তোমরা বলো তো এগুলোর মধ্যে কি একটাও রয়েছে যেগুলোকে আমরা চিনি না বা কখনো লাইফে ইউজ করিনি? বলো তো একটু আমাকে কুইকলি। না, এক্স্যাক্টলি নাই। এগুলো সবগুলোকে আমরা ইউজ করে আসি, সবগুলা চিনি এক্স্যাক্টলি। তার মানে হলো এই যে জিনিসগুলো প্রিন্টএফ, স্ক্যানএফ, পাওয়ার, এসকিউআরটি, এই সবগুলো যে আমরা ইউজ করতেছি এদেরকে আমরা চিনি। অ্যাকচুয়ালি এদেরকেই আমরা কি বলি, বিভিন্ন ফাংশন বলি আমরা, এদেরকে আমরা লাইব্রেরি ফাংশন বলে থাকি। এখন আসো এদেরকে আমি ফাংশন বলতেছি কেন, কারণ হলো তুমি চিন্তা করে দেখো এই যে যখন প্রিন্টএফ মানে আমি কোনো কিছুকে আউটপুট দিচ্ছি বা কোনো কিছুকে আমি ডিসপ্লেতে প্রদর্শন করতেছি, তাই না? তাহলে আমি প্রিন্টএফ এর ভিতরে যাই লিখবো, যদি আমি লিখি ইনভার্টেড কমার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, সে হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করবে। বাট কোনো একটা জিনিস প্রিন্ট করা কিন্তু অবভিয়াসলি এত ইজি না। তার মানে এই যে কোনো কিছুকে স্ক্রিনে প্রিন্ট করতে হলে অনেকগুলা লাইনের কোড রয়েছে, এই প্রিন্টএফ এর জন্য অনেকগুলা লাইনের কোড রয়েছে, বাট কোডগুলো কিন্তু আমরা দেখি না। তার মানে কোডগুলো কম্পিউটারকে আগে থেকেই বোঝানো রয়েছে, এবং বোঝানো রয়েছে। তার মানে আমি যদি এখন জাস্ট প্রিন্টএফ লিখি, প্রিন্টএফ এর ভিতরে ইনভার্টেড কমার মধ্যে যা ইচ্ছা তাই লিখি না কেন, সেটাই কম্পিউটার প্রকাশ করতে পারে। আর এই প্রিন্টএফ কিভাবে কাজ করবে এই জিনিসগুলো কম্পিউটারকে আগে থেকেই বোঝানো রয়েছে। আচ্ছা তোমরা কি বলতে পারো, আমরা তো বলতেছি আগে থেকে বোঝানো রয়েছে, কোথায় বোঝানো রয়েছে? দেখি আমরা বলতে পারি কিনা। হ্যাঁ এক্স্যাক্টলি, হেডার ফাইলে বোঝানো রয়েছে। ওকে জোস। ওকে, তাহলে আমরা দেখি যে আমরা বলতেছি যে এদেরকে আমরা কোথায় বুঝিয়ে রাখছি, এদেরকে আমরা হেডার ফাইলে বোঝানো রয়েছে, এবং হেডার ফাইলটার নামও তোমরা নিশ্চয়ই জানো যে stdio.h হেডার ফাইল। stdio.h এই হেডার ফাইলে এই প্রিন্টএফ এর কাজ কিভাবে করবে, প্রিন্টএফ স্ক্যানএফ কিভাবে ইনপুট নেবে, এই সবকিছু সেখানে বোঝানো রয়েছে। তেমনই তোমাকে জাস্ট আমি যে আরেকটা উদাহরণ দেই, এই যে পাওয়ার a কমা b, আমি যদি তোমাকে দেখাই i টু দি পাওয়ার 5, বা আমরা যদি লিখি 5 টু দি পাওয়ার 3 বা 5 টু দি পাওয়ার 4, এটা তুমি কিভাবে করবা? আমরা জানি এটাকে আমরা করি কি 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাই না?
বাট এইটার বদলে আমি যদি জাস্ট এইভাবে লিখি POW 5,4 তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়। বাট কম্পিউটার কিন্তু অবভিয়াসলি এই যে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 এই কাজটাই পারফর্ম করতেছে। বাট আমি জাস্ট এই কমান্ড দিয়েই ওই কাজটা কমপ্লিট করে ফেলতে পারতেছি। তাহলে ওই কাজটা অবভিয়াসলি কম্পিউটারকে বোঝানো রয়েছে কোথায়, হেডার ফাইলের মধ্যে। বাট আমি যদি POW তারপরে হলো যে ফার্স্ট ব্র্যাকেট তার মধ্যে যদি আমি 5,4 লিখি তাহলে আমাদের জিনিসটা সুন্দরভাবে ইউজ হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এই জন্য আমি এদেরকে বলতেছিলাম ফাংশন। তার মানে কি একই টাইপের কাজ, এই যেরকম গুণের কাজ বা বড় বড় কোনো কাজ যে আমি অন্য একটা কমান্ডের মাধ্যমে করি এবং সেই কমান্ডগুলো আগে থেকে কম্পিউটারে বোঝানো থাকে বা আমরা নিজেরা বুঝাই দেই, সেই জিনিসগুলোকে আমরা বলি হলো কি ফাংশন। তাহলে এই যে পাওয়ার এসকিউআরটি নিশ্চয়ই তোমরা জানো, এগুলো একটা হেডার ফাইলে কম্পিউটারকে বোঝানো রয়েছে এবং সেই হেডার ফাইলটার নাম হলো কি math.s। তাহলে এই যে এই সবগুলোকে আমরা বলতে পারি হলো কি ফাংশন। আমরা আরো বিভিন্ন টাইপের ফাংশন দেখবো, বাট ফাংশন সম্পর্কে তোমাদের একটু তো ধারণা হচ্ছে, রাইট, যে ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি কি। অবভিয়াসলি আমরা সামনে যত যাব আমাদের জিনিসটা মোটামুটি ক্লিয়ার হতে থাকবে, বাট এখন নিশ্চয়ই আমরা একটা আইডিয়া পেয়েছি যে ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি কি। তাহলে চলো একটু যদি সামনের দিকে যাই, তাহলে আরো কিছু জোর জিনিস দেখবো, যে ফাংশনের গঠন, মানে একটা ফাংশনে কি কি পার্ট থাকে। এখন দেখো একটা ফাংশনের যে প্রতিটা ফাংশনের মূলত তিনটা পার্ট থাকে। এক নম্বর কথা হলো ফাংশনটা কি কাজ করে, বা সেটাকে আমরা বলতে পারি হলো ফাংশন নেম। নেক্সট তোমার কথা হলো ফাংশনে কি ডাটা পাঠাতে হবে, সেই জায়গাটাকে আমরা বলি হলো প্যারামিটার, বা আমরা বলতে পারি আর্গুমেন্ট। প্যারামিটার আর্গুমেন্টের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে, এটাকে তোমাদের একটু পরে ক্লিয়ার করা হবে। আর নেক্সট ফাংশনটা কি রিটার্ন করে এই জিনিসটাকে আমরা বলি হলো রিটার্ন টাইপ। এখন আসো আমরা একটু দেখি, এই যে একটা ফাংশনকে আমরা মূলত এইভাবে প্রকাশ করি। ফাংশনের প্রথমে আমরা লিখি হলো রিটার্ন টাইপ, দেন আমরা ফাংশনটার নাম লিখি, দেন আমরা ওই ফাংশনটা কি কি ভ্যালু নিতে পারে, যে ফাংশনটার প্যারামিটার সেটা আমরা লিখি। যেমন এই যে দেখো এখন যে ফাংশনটা লিখবো, বলতো এই ফাংশনটা মেইন যে একটা ফাংশন এবং মেইনকে চিনি না এমন কেউ কি আমরা আছি যে আমরা মেইনকে চিনি না, কখনো ইউজ করি না এই লাইফে? এটা নিশ্চয়ই আমরা নাই, রাইট? তার মানে আমরা সবাই কি করি, এই মেইন ফাংশনটাকে আমরা চিনি। তার মানে মেইন ফাংশনটা হলো কি, আমরা কি জানি, মেইন ফাংশন যেখান থেকে থাকে কম্পিউটার মেইন ফাংশন থেকে তার কাজ করা আরম্ভ করে বা কাজ করতে শুরু করে। এর আগেও যদি অনেকগুলো লাইন থেকে সেগুলো সে এক্সিকিউট করে না, পরের লাইনগুলো এক্সিকিউট করে না। মানে মেইনটাকে আমরা অনেকটা বলতে পারি কি একটা বইয়ের মতো, একটা বইয়ের সব কথা যেরকম আমরা পড়ি না, প্রথম দিকে লেখক পরিচিতি, লাস্টের দিকে লেখকের বায়োগ্রাফি, এগুলো আমরা পড়ি না, বাট বইয়ের সরাসরি ভূমিকা থেকে শুরু করি। তার মানে মেইন থেকে আমাদের কি করে, কম্পিউটার যে কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করা শুরু করে। তো এই যে মেইন। এখন মেইন আগে যে আমরা লিখতেছি ইন্ট, এইটার মানে কি, এইটা কিন্তু আমাদের বোঝাচ্ছে হলো রিটার্ন টাইপ। তার মানে মেইন যে ফাংশনটা, সেই ফাংশনটা লাস্টে একটা ভ্যালু রিটার্ন করবে, সেই ভ্যালুটা কি টাইপের, সেই ভ্যালুটা হলো ইন্টিজার টাইপের। এইটাই ইন্ট মেইন কথাটা দিয়ে বোঝায়। দাঁড়া আমি একটু ক্লিয়ার করে লিখি। তার মানে ইন্ট মেইন কথা দিয়ে কি বোঝায়, ইন্ট মেইন কথা দিয়ে বোঝায় যে মেইন হলো একটা ফাংশন, সে ফাংশন কোন টাইপের ভ্যালু রিটার্ন করবে, এই যে ফাংশনটা কি রিটার্ন করে, সে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। এই জন্য আমরা লিখি হলো কি ইন্ট মেইন। আর এরপরে তখন আমাদের এই যে এখানে তুমি বলতে পারো যে এই যে মেইন এর পরে যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আমরা কিছু লিখি না? আমরা সাধারণত কিছু লিখি না, আমরা এগুলো সাধারণত অন্যান্য ফাংশনের ক্ষেত্রে লিখি। তোমরা তাহলে বলতেছে ভাইয়া তাহলে প্যারামিটার জিনিসটা তো পুরোপুরি বুঝলাম না। আচ্ছা তুমি চিন্তা করে দেখো, আমরা যখন পাওয়ার ফাংশন ইউজ করতাম তখন পাওয়ারের মধ্যে আমি a, b লিখে দিতাম। তার মানে কি a আর b দুইটা ভ্যালু আমি কি পাওয়ারের মধ্যে পাঠিয়ে দিতাম না? আর এই পাওয়ার ফাংশনটা কি করতে বলতো, সে আমাকে a টু দি পাওয়ার b এই জিনিসটা অ্যান্সার করে বা ক্যালকুলেট করে সে আমাকে রিটার্ন করতো। তাহলে এই যে আমি ওকে যে ভ্যালুগুলা দিচ্ছিলাম, সেই ভ্যালুগুলোকে আমরা মূলত বলি কি প্যারামিটার বা আর্গুমেন্ট। তাহলে ফাংশনের নাম বুঝলাম, ফাংশনের প্যারামিটার বা আর্গুমেন্ট বুঝলাম, আর নেক্সট রিটার্ন টাইপ, মানে ফাংশনটা কোন টাইপের ভ্যালু রিটার্ন করবে সেটাকে আমরা বলি হলো রিটার্ন টাইপ। যেমন তুমি বুঝতেই পারতেছো এখানে সে কি, সে একটা নাম্বারকে পাওয়ার করার পরেও সে কিন্তু একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। এই জন্য আমরা এখানে বলতে পারি যে এইটাও হলো কি, এরও রিটার্ন টাইপ কি ইন্টিজার। এইখানে আমরা বুঝতে পারতেছি মেইন একটা ফাংশন, মেইন ফাংশন কোন টাইপের ভ্যালু রিটার্ন করবে, ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে। এবং তখনই আমাদের যে কোশ্চেনটা সারা জীবন ধরে তোমাদের যে কোশ্চেনটা ছিল, ওয়াই রিটার্ন জিরো, কেন আমরা রিটার্ন জিরো ইউজ করতাম? আমরা কি বলছিলাম যে মেইন একটা ফাংশন সে একটা ভ্যালু রিটার্ন করবে, সেটা কি টাইপের ভ্যালু, সেটা ইন্টিজার টাইপের ভ্যালু। আর আমরা জানি জিরো হলো কি একটা ইন্টিজার,
এই জন্য আমি যদি রিটার্ন 0 দিচ্ছি, লাস্টে আমি যদি আউটপুট হিসেবে পাই বা রিটার্ন ভ্যালু হিসেবে পাই 0, তাহলে আমি 0 আউটপুট পাওয়ার কথা, মানে 0 রিটার্ন ভ্যালু পাওয়ার কথা, আমি যদি সেটাকেই পেয়ে যাই, তাহলে আমরা সুন্দরভাবে বুঝবো না আমাদের মেইন ফাংশন ঠিক আছে, মেইন ফাংশনে কোনো ঝামেলা নেই। বাট এখন তুমি যদি 0-র বদলে অন্য কোনো ইন্টিজার দিয়ে রাখো, 10, 20, 100, সেটাকে সে রিটার্ন করবে, কোনো প্রবলেম নেই। এটা চলো আমি তোমাদের একটু কোড ব্লকসে গিয়ে দেখাই। ফাইল, নিউ, এমটি ফাইল, সেভ করি। আমরা কি লেখা যেতে পারে, একটা নাম দিতে পারি, দিলাম মেইন ফাংশন বা রিটার্ন টাইপ, রিটার্ন অল দিলাম। ওকে, নাম দিলাম জাস্ট। ওকে, আসো আমি কোডটা একটু বড় করে দেখাই তোমাদের। ওকে, এখন আসলে লিখি আমরা হ্যাশ ইনক্লুড stdio.h, দেন আমরা লিখলাম কি ইন্ট মেইন, লেখার পরে এই জায়গায় আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। আসো এই জায়গায় আমি লিখি হলো রিটার্ন 0-র বদলে, আমরা জানি রিটার্ন 0 যদি আমি লিখি তাহলে কি হয় বলো, এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, দেন আমাদের কি শো করবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমাদের শো করতেছে হলো প্রসেস রিটার্ন 0। এই দেখো আমি, সে আমাকে 0 ভ্যালুটা রিটার্ন করতেছে, এবং সেটাই পাওয়ার কথা, তার মানে আমাদের মেইন ফাংশনটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন যদি আমি 0-র বদলে আমি যদি লিখে দিই 100, তাহলে তোমরা দেখো কি করবে, এই যে আমাদের দেখাচ্ছে প্রসেস রিটার্ন 100, মানে আমি 100 যে একটা ইন্টিজার, এটা ইন্টিজার টাইপের, যেটা আমরা বলতেছি রিটার্ন করবে, তাহলে 100 কে রিটার্ন করতেছে, আমি যা লিখছি তাই রিটার্ন করবে, প্রবলেম নেই। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, এখানে যদি আমি 100 না লিখে আমি যদি এখানে লিখি হলো a, তাহলে তোমরা আমাকে বলো তো প্রোগ্রামটা কি কাজ করবে নাকি করবে না, করলে কত রিটার্ন করবে? সবাই বলতেছে কাজ করবে না, ইরর, করবে না করবে না করবে না করবে না করবে না। আচ্ছা ভাইয়া, তুমি চিন্তা করে দেখো, অ্যাকচুয়ালি বিষয়টা হলো কাজ করবে। তখন কোশ্চেন হলো কাজ করলে কিভাবে কাজ করবে। হ্যাঁ, এই যে প্রথম অ্যান্সার পাইছি আমি একজনের কাছ থেকে। অ্যান্সারটা কে বলছে? হ্যাঁ, অনন্ত বলছে। হ্যাঁ, 65। হ্যাঁ, জোস অ্যাকচুয়ালি। এখন বিষয়টা হলো, এ তো তোমার, আমরা সবাই জানি এ হলো একটা ক্যারেক্টার, আমরা সবাই জানি এ হলো কি টাইপের, এ হলো ক্যারেক্টার টাইপের। বাট কথা হলো, তার মানে এ যেহেতু ক্যারেক্টার, তার মানে ক্যারেক্টার তো আমাকে রিটার্ন করতে পারবে না, তাহলে ওই ক্যারেক্টারের আস্কি ভ্যালুটা আমাকে রিটার্ন করবে। আমরা সবাই জানি এর আস্কি ভ্যালু কত, 65। যার কারণে আমি যখন এই টাইপের লিখবো, সে আমাকে যে রিটার্ন ভ্যালু দেবে, সেই রিটার্ন ভ্যালু দেবে হলো কত, 65 রিটার্ন ভ্যালু দেবে। দেখি রিটার্ন ভ্যালু 65 দেয় কিনা। ওকে, ঠিক আছে, মানে আমাদের প্রসেস রিটার্ন 65, মানে সে আমাকে আস্কি ভ্যালুটা রিটার্ন করতেছে। ওকে, আশা করি জিনিসটা আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, সবাই কি এতটুকু বুঝতে পেরেছো? বলো তো আমাকে একটু চ্যাট বক্সে কুইকলি। আচ্ছা, ওকে, জোস। তাহলে আসো আমরা যদি স্লাইডে চলে যাই, স্লাইডে আর কিছু জিনিস দেখানো যায়, বা সেই জিনিসগুলো দেখানোর আগে তোমাদের কাছে যে সিম্পল আমি একটা পোল কোশ্চেন দেই, দেখে তোমরা কতজন ঠিকমতো কারেক্টলি রেসপন্স করতে পারো। আচ্ছা, পোল 1 লঞ্চ করে দিয়েছি, সবাই একটু তাড়াতাড়ি ভোটটা দিয়ে দাও। এই তোমরা দেখি অনেকে কি আস্কি এইগুলো তোমরা ভুলে গিয়েছো? তোমাদের যখন চ্যাপ্টার 3 পড়াইছিলাম মনে পড়ে যে আমরা আস্কি কোড এগুলো পড়িয়েছিলাম, যে সবগুলো ক্যারেক্টার একটা করে আস্কি কোড রয়েছে। তো পোল তো আসার কথা, পোল তো লঞ্চ হয়েছে ঠিক মতো। আচ্ছা, পোলে আমি তোমাদের আর 10 সেকেন্ড টাইম দিই। আচ্ছা, পোলটা আমরা এন্ড করে দেই। ডান, পোল এন্ড। যদিও দেখলাম কয়েকজন ভোট দিচ্ছে না, তারা মনে হয় দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছে। তোমাদের সাথে যদি রেজাল্ট শেয়ার করি, ম্যাক্সিমাম অলমোস্ট 53% ভোট দিয়েছে হলো কোথায়, বি তে, 20% ভোট দিয়েছে সি তে, 16% ভোট দিয়েছে হলো ডি তে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব, যেটা কারেক্ট অ্যান্সার সেখানে ভোট পড়েছে সবচেয়ে কম, অনলি 11%। হ্যাঁ, তার মানে তোমরা বুঝতে পারতেছো আমাদের এ হলো কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আমি এক্সপ্লেইন করতেছি, এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। কিভাবে কারেক্ট অ্যান্সার? এই যে আমার এই ফাংশনটা আমি বলতেছি ওকে রিটার্ন করতে 34.5,
বাট আমরা সবাই জানি 34.5 তো কোনো ইন্টিজার না, 34.5 হলো একটা ফ্লোট ভ্যালু। বাট আমি এই জায়গায় বলতেছি হলো ইন্টিজার রিটার্ন করতে হবে। তার মানে 34.5 এর যে ইন্টিজার পোর্শনটা, ইন্টিজার পোর্শন কত বা ইন্টিজার পার্ট কোনটা, 34। তার মানে সে আমাকে শুধু ইন্টিজার পার্ট এই 34 এই জায়গাটাকে সে রিটার্ন করবে। আচ্ছা আসো দেখি অ্যাকচুয়ালি কি তাই হয় কিনা। এই জায়গায় আমরা লিখলাম রিটার্ন 34.5, 34.5। আসলে আমরা কোডটাকে রান করে দেখাই। হ্যাঁ, শেষ আমাকে শুধুমাত্র 34 বা ইন্টিজার পার্টটা শুধুমাত্র সেটাকে সে কি করতে পারে, রিটার্ন করতে পারে। তো যাই হোক, আমরা রিটার্ন নিয়ে আমাদের আইডিয়া গুলো কি আরো ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাও তো কুইকলি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ক্লিয়ার হওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা আর কিছু জিনিস একটু পড়বো। এই যে এখন আমরা ফাংশন নিয়ে ফাংশনের একটু ডিটেলসে যেতে থাকবো আমরা। এই ফাংশনের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি মূলত আমরা দুই রকমের ফাংশন ইউজ করি, বা মূলত ফাংশন দুই প্রকারের। একটাকে আমরা বলি হলো বিল্ট ইন ফাংশন, আরেকটাকে আমরা বলি হলো কি ইউজার ডিফাইন্ড ফাংশন। একটাকে আমরা বলি হলো বিল্ট ইন ফাংশন, একটাকে বলি হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন কথাটা বিল্ট ইন ফাংশন গুলো নিয়ে আমরা লিটারালি অনেক বেশি কিছু জানি, কারণ এই ফাংশন গুলোকে আমরা কমনলি ব্যবহার করতে করতে আসছি। যেমন আমরা কিন্তু ধুমধাম প্রিন্টএফ ইউজ করতাম, এগুলো ইউজ করেই তো এতদিনে আসছি, তাই না? আমরা যে কোনো সময় এসকেএনএফ ইনপুট নেওয়ার দরকার হলেই আমরা কি করতাম, এসকেএনএফ ইউজ করতাম, আমরা গেট সিএস ইউজ করতাম, আমরা পাওয়ার ফাংশন ইউজ করতাম, আমরা এসকিউআরটি মানে হলো বর্গমূল করার যে ফাংশন সেগুলো ইউজ করতাম। এই যে সবগুলো যে আমরা ইউজ করতাম, এই সবগুলো কম্পিউটারকে আগে থেকেই বোঝানো রয়েছে। কোথায় বোঝানো রয়েছে? হেডার ফাইলের মধ্যে বোঝানো রয়েছে। যেমন এই দুটার জন্য আমরা জানি কি লাগে, math.h হেডার ফাইল লাগে। এই জিনিসগুলো কম্পিউটারকে আগে থেকেই বোঝানো রয়েছে অবভিয়াসলি। তাহলে এই যে বিষয়টা এখন যে আমরা ইউজ করবো এদেরকে ইউজ করতে হলে আমাকে আর কম্পিউটারকে আলাদা করে বোঝানো লাগবে না। আমি জাস্ট একটা হেডার ফাইল ইউজ করব, আর আমি যদি এখন কোডের মধ্যে যে কোনো সময় প্রিন্টএফ লিখি, এসকিউআরটি লিখি, পাওয়ার ফাংশন ইউজ করি, কম্পিউটার সেগুলোকে বুঝে যাবে। এগুলোকে আমরা বলতেছি হলো কি বিল্ট ইন ফাংশন। এগুলোকে আমরা বলতেছি হলো বিল্ট ইন ফাংশন। দেন আরেক প্রকারের ফাংশন রয়েছে, সেই টাইপের ফাংশনকে আমরা বলি হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। মানে আমরা যদি ফাংশন তৈরি করি, মানে আমরা যদি এক ধরনের ফাংশন তৈরি করে কম্পিউটারকে বলে দেই, তাহলে সেগুলোকে আমরা বলতে পারি হলো কি ইউজার ডিফাইন্ড ফাংশন। আজকে ইউজার ডিফাইন্ড ফাংশন যখন আমরা পড়বো, তখন এই ফাংশনের যে তিনটা অংশ তোমাদের মনে পড়তেছে, একটা হলো ফাংশনের নাম, একটা হলো রিটার্ন টাইপ, আর একটা হলো প্যারামিটার আর্গুমেন্ট। সেই টার্মগুলো আরো ক্লিয়ার হতে থাকবে তোমাদের। সো ইউজার ডিফাইন্ড ফাংশনটা আজকে আমরা খুব বেশি দেখবো, সেটা আমাদের মূল ক্লাইম্যাক্স আমরা বলতে পারি। আর আগে আসো আমরা বিল্ট ইন ফাংশনের আরেকটা ব্যবহার আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে লাস্ট ক্লাসে তোমরা যদি একটু খেয়াল করে থাকো, যে আমরা প্রোগ্রামে সামান্য পরিমাণে একটা ভুল করার কারণে লাস্ট ক্লাসে আমরা স্ট্রিং এর দৈর্ঘ্য নির্ণয় করার সময় যথেষ্ট পরিমাণে পেইন খেয়েছিলাম। যদিও তোমরা যদি স্লাইডটা পেয়ে যাও, মানে স্লাইডটা যদি চেক করে দেখো, যেটা তোমাদের ক্লাস শেষে হ্যান্ড নোট হিসেবে দেওয়া হয়েছিল, সেটাকে কোডটা পুরো পারফেক্ট ছিল, সেটা তুমি রান করলে কোনো প্রবলেম ছিল না। বাট ক্লাসে আমরা এটাকে নিয়ে কাজ করতে আমরা কিছু পরিমাণে ঝামেলা ফেস করেছিলাম। ঝামেলাটা কেন ফেস করেছিলাম সেটা একটু বলবো আমি তোমাদের। জাস্ট আসো তার আগে লজিকটা নিয়ে আমি সবার সাথে একটু কথাবার্তা বলি। আচ্ছা, সবচেয়ে বেটার হয় লজিকটা আমরা সরাসরি কোড ব্লকসে দেখাই, দ্যাট উড বি বেটার। আচ্ছা, এই জায়গায় আসো আমরা একটু দেখি। আচ্ছা দেখো, এইটা ধরলাম, আমরা প্রথমে কি করতাম, একটা ক্যারেক্টার অ্যারে নিতাম, মনে পড়ে তোমাদের? 1 2 3 4 5 6 7 8 and 9 10, এটা আমরা একটা ক্যারেক্টার অ্যারে নিতাম। আমি যদি লিখতাম A10, আমি যদি লিখতাম 4A10, দেন আমাদের কি হতো 0 1 2 3 4 5 6 7 8 9 একটা ক্যারেক্টার অ্যারে ক্রিয়েট হয়ে যেত। এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি ক্যারেক্টার অ্যারের মধ্যে একটা স্ট্রিং নিতাম, স্ট্রিং মানে ধরো আমি একটা স্ট্রিং নিলাম হ্যালো, যে একটা হ্যালো স্ট্রিং নিলাম। এখন সে চেক করবে কি, যে আমাদের এই যে প্রতিটা ঘর যে আমি এখানে কি করে যাব, চেক করে করে যাব যে আমাদের ঘরের মধ্যে কি কোনো একটা ভ্যালু রয়েছে নাকি ভ্যালু নেই। আর ভ্যালু না থাকলে সেটাকে আমরা কি বলতাম, আমরা বলতাম হলো নাল ক্যারেক্টার। তাহলে প্রথমে সে আসে চেক করবে, আমি ধর একটা লুপ রান করে দিলে সে আসে প্রথমে চেক করে দেখবে যে আমার অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু রয়েছে সেটা কি নাল ক্যারেক্টার। আমরা দেখি যে সেটা নাল ক্যারেক্টার না। আচ্ছা, আমি কোডটা লেখার পরে তোমাদের যদি আরেকবার এটা এক্সপ্লেন করি, দ্যাট উইল বি বেটার। ধর আমি কি করতাম, যে 4 নিতাম 10, তার মানে আমাদের কি 10টা ক্যারেক্টারের জন্য একটা অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে।
আমি স্ক্যান করতাম, লিখতাম স্ক্যানএফ, আমি লিখতাম হলো কি পার্সেন্টেজ এস, দেন আমরা আর কি লিখতে পারতাম, আমরা লিখতাম এ, তার মানে আমরা ইনপুট নিতাম, একটা স্ট্রিং ইনপুট নিতাম। নেক্সট আমরা ইন্ট আই নামে একটা ভ্যারিয়েবল নিতাম, আর লেন্থ মানে হলো আমার অ্যারের দৈর্ঘ্য কত সেটা আমরা একটু লিখে রাখতাম। সেটার প্রথমে আমরা ইনিশিয়াল ভ্যালু ধরতাম হলো 0। নিশ্চয়ই তোমাদের মনে পড়তেছে, তার মানে কোড এতগুলো কালকে ঠিকই ছিল, কোডে আমরা সামান্য একটা মিনিমাল মিস্টেক করছিলাম, সেটা আমি বলবো। এখন ধরেন একটা লুপ রান করাচ্ছি, ফর i ইকুয়াল 0, i লেস দেন 10, i প্লাস প্লাস, মানে আমি এখন পুরো ক্যারেক্টার অ্যারেটা আমি ঘুরতেছি। ঘুরলে আমি কি চেক করব ভাইয়া বলো তো? আমি এখন চেক করব যে ইফ ch সরি a i মানে প্রতিটা ইন্ডেক্সের ভ্যালু যদি 0 না হয় বা নাল ক্যারেক্টার না হয়, তো এটা কিন্তু ফ্যাক্টরিয়াল না। এই চিহ্ন মানে হলো নট ইকুয়াল টু কত হয়, নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টারটা কালকে আমরা সরাসরি NULL ওইভাবে নাল ক্যারেক্টার লিখছিলাম, সেভাবে অ্যাকচুয়ালি সি তে সবসময় লেখা যায় না। সি তে আমরা নাল ক্যারেক্টার হিসেবে প্রকাশ করি হলো এই যে সিঙ্গেল ইনভার্টেড কমা তার মধ্যে ব্যাকস্ল্যাশ 0, সেটাতে আমরা মূলত নাল ক্যারেক্টার প্রকাশ করি। তবে যদি সেটা নাল ক্যারেক্টার না হয়, দেন আমরা কি করতাম তোমাদের কি মনে আছে? দেন আমরা লেন্থ ইকুয়াল লিখতাম লেন্থ প্লাস আমাদের 1, তার মানে লেন্থের ভ্যালু আমরা এক এক করে বাড়াতে থাকতাম। আর যদি শুধু ইফও নিতে পারি, এলস ইফও নিতে পারি। এলস ইফ আমরা যদি কি করতাম, যদি এখন নাল ক্যারেক্টার হয় আমি লুপ থেকে বের হয়ে যেতাম। তোমাদের কি মনে পড়ে? আমি তখন লুপ থেকে বের হয়ে যেতাম। ডান। এরপর আমি যখন লুপ থেকে টোটালি বের হয়ে গেছি, তখন আমি কি লিখতাম, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা লেন্থ। আচ্ছা দাঁড়া, আমি তোমাকে জিনিসটা ক্লিয়ার করতেছি এখন। এই দেখো যে এইটা হলো কি আমাদের একটা অ্যারে, রাইট? সেই অ্যারেটা আমাদের কি কত ঘরের, 10 ঘরের একটা অ্যারে। এখন আমি সেখানে আমি চেক করতেছি, প্রতিটা ঘরে ঘরে আমি চেক করতেছি সে ঘরটা কি নাল ক্যারেক্টার। এখন যদি নাল ক্যারেক্টার না হয়, প্রথমে সে লুপ চলতেছে, তার মানে i0 থেকে শুরু হচ্ছে, মানে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু সে কম্পেয়ার করতেছে, এটা কি নাল ক্যারেক্টার না, এটা নাল ক্যারেক্টার না। তার মানে লেন্থের ভ্যালু 1 বাড়াই দিই। লেন্থের আগের ভ্যালু কত ছিল ভাইয়া, 0। এখন যদি লেন্থের ভ্যালু 1 বেড়ে গেলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 0 প্লাস 1 মানে কত, 1 হয়ে যাবে। দেন আমরা কি এই অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে চলে আসবো। 1 নাম্বার ইন্ডেক্সে আসার পরে আমরা কি ভ্যালুকে আরো এক দেখবো যে না এটা নাল ক্যারেক্টার না, যার কারণে আমাদের লেন্থের ভ্যালু আরো 1 বেড়ে গিয়ে কত হয়ে যাবে, 2। দেন আমরা আবার আসবো 2 নাম্বার ইন্ডেক্সে, আমরা দেখছি সেটাও তোমার নাল ক্যারেক্টার না, ভ্যালু কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। দেন আমরা যদি দেখি যে 3 নাম্বার ইন্ডেক্সে, সেখানেও ভ্যালু নাল ক্যারেক্টার না, ভ্যালু 4 হয়ে যাবে, এই তো বুঝতেছো। দেন আমরা যদি 4 নাম্বার ইন্ডেক্সে আসি, দেন ভ্যালু কত হয়ে যাবে, আরো ইনক্রিজ করে 5 হয়ে যাবে, কারণ এটা নাল ক্যারেক্টার না হলেই আমি লেন্থের ভ্যালু 1 বাড়াতে থাকবো। বাট এবার ক্লাইম্যাক্স, আমি যদি 5 নাম্বার ইন্ডেক্সে আসি, আমি সেখানে দেখতেছি সেখানে আমাদের একটা স্পেস রয়েছে বা কোনো ভ্যালু নেই, মানে সেখানে আমি পাচ্ছি হলো কাকে, নাল ক্যারেক্টারকে পাচ্ছি। তাই আমি যদি নাল ক্যারেক্টার পেয়ে যাই বা স্পেস পেয়ে যাই, তখন আমি কি করব, বলা আছে ব্রেক, মানে আমি লুপ থেকে ব্রেক করে ফেলছি। বাট আমাদের লেন্থের ভ্যালু কত হয়ে গিয়েছিল, লেন্থের ভ্যালু 5 হয়ে গিয়েছিল, যার কারণে সে সুন্দরভাবে আমাকে 5 প্রিন্ট করতেছে। বলতো সবাই লজিক, আমি কথাগুলোকে কয়েকবার করে রিক্যাপ করে বলছি, সবাই এটা বুঝছো কিনা, এটা বুঝলে তখন আমি কোডটাকে রান করব। অর্ক, এই যে স্ক্যানের ওখানে এম্পারসেন্টটা হয় নাই কেন, সেটা যদি একটু ব্যাখ্যা করে দিতে। আর এই যে নাল ক্যারেক্টারটা, সেটা কেন এরকম, বা নাল ক্যারেক্টার কি সিগনিফাই করে, সেটা যদি একটু ব্যাখ্যা করতে। আচ্ছা, বিষয় যেটা সেটা হলো, আমরা তোমাদের কালকে বলছিলাম যে আমরা যখন কি করি, যে আমরা যখন স্ট্রিং ভ্যালু নেই, স্ট্রিং ভ্যালুর আগে আমরা কখনো কি ইউজ করি না, এন্ড ইউজ করি না। এর একটা ব্যাখ্যা তোমাদের এইভাবে দেওয়া হয়েছিল যে যখন আমরা স্ক্যানএফ করি, তার মানে কোন একটা ভ্যারিয়েবল আমাদের থাকতে হবে। কোন একটা ভ্যারিয়েবল আমাদের যদি না থাকে, ভ্যারিয়েবলে যদি আমাদের, এই জন্য আমরা কি করতাম, যে এন্ড এ নিতাম, যে ভ্যারিয়েবল হতো জিনিসটা। বাট এখন তো আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে ডাটা নিচ্ছি না, বরং আমাদের বিশাল একটা অ্যারে ডিক্লেয়ারই হয়ে গেছে। সেই অ্যারের মধ্যে আমি একটা স্ট্রিং ইনপুট নিচ্ছি, মানে একটা করে ভ্যালু ইনপুট নিচ্ছি না, আমি একটা স্ট্রিং ইনপুট নিচ্ছি। এই জন্য স্ট্রিং এ যখন আমি স্ক্যানএফ করি, তখন তার আগে আমাদের কি ইউজ করতে হয় না, আমাদের এন্ড পার্সেন্ট ইউজ করতে হয় না। বাট আমি যদি ভ্যারিয়েবল করতাম, ভ্যারিয়েবল ইউজ করতাম, ইভেন তুমি যদি এই কোডটাকে এইভাবে লিখতা যে ফর
i ইকুয়াল 0, i লেস দেন 10, i প্লাস প্লাস। তুমি এটাকে স্ট্রিং হিসেবে নিচ্ছ না, তুমি ক্যারেক্টার হিসেবে নিচ্ছ। অবভিয়াসলি তখন তোমাকে কি করতে হতো বলো তো? তখন তোমাকে নিতে হতো scanf %c দেন এন্ড, তারপর আমরা এর কোন একটা ai, মানে প্রতিটা ভ্যালুর জন্য আমি কি ইনপুট নিচ্ছি ক্যারেক্টার ভ্যালু। বাট আমরা তখন ক্যারেক্টার হিসেবে নিচ্ছি না, আমরা পুরোটাকে একটা স্ট্রিং হিসেবে নিচ্ছি। স্ট্রিং মানে কি? সেট অফ ক্যারেক্টার। সেট অফ ক্যারেক্টারকে একসাথে নিচ্ছি, এজন্য স্ট্রিং এর আগে scanf আমাদের কি ইউজ করতে হয় না, মানে তার যে অ্যারের নামের আগে আমাদের কি ইউজ করতে হয় না, এন্ড কথাটাকে ইউজ করতে হয় না। আর নেক্সট যে বিষয়টা, এই যে এই ঘরটা ধরো যে আমাদের যে জায়গায় ভ্যালু নেই সেই জায়গায় ভ্যালু না থাকা মানে হলো আমরা সেখানে দিতে কোনো ভ্যালু নেই, যেমন হ্যালো। বাট আমি কত ঘরের অ্যারে নিয়েছিলাম, আমাদের স্ট্রিংটা হলো 5 লেন্থের, বাট আমাদের কি আরো 5টা ঘর ছিল, রাইট? 1 2 3 4 5, যেহেতু আমি 10 ক্যারেক্টারের একটা অ্যারে ডিক্লেয়ার করেছিলাম, তাহলে কি আমাদের বাকি ঘরগুলোতে কোনো ভ্যালু নেই? তাহলে সেটা সেই ঘরগুলোতে আমি কি বলবো কত ভ্যালু রয়েছে? যেহেতু কোনো ভ্যালু নাই, আমি বলতে পারি নাল ভ্যালু রয়েছে, মানে কোনো ভ্যালুই নেই। সেটাকে আমরা প্রকাশ করতে পারি হলো ব্যাকস্ল্যাশ 0 দিয়ে, মানে হলো জিনিসটা হলো নাল ক্যারেক্টার, মানে সেখানে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। এই জিনিসটা আমি চেক করতেছিলাম। তাহলে এখন নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। তাহলে আসল জিনিসটাকে আমি একটু রান করে দেখাই। আমরা কালকে নাল ক্যারেক্টারের যে সিম্বলটা ভুল হিসেবে বসিয়েছিলাম, মানে ওইটা আসলে অন্য ল্যাঙ্গুয়েজেরটা আমি ইউজ করছিলাম, এই জন্য প্রবলেম হয়েছিল। এখন ধরো আমি লিখি হ্যালো, এই যে হ্যালো যে আমাদের 5 ক্যারেক্টার বা হ্যালো লেন্থ যে 5, সেটাকে সে সুন্দরভাবে প্রিন্ট করে দিচ্ছে। দেন আমি যদি তোমাদের আরেকটা দেখাই, আমরা লিখলাম ওয়েলকাম, এই যে ওয়েলকামের লেন্থ যে 7, সেটাকে সে দেখাচ্ছে। আমরা যদি প্রোগ্রামটা সুন্দরভাবে পেরে গেছি, আমাদের কনগ্রেস করাটা আসে, সেটা হলো কত? সেটা হলো 8 ক্যারেক্টারের। তাহলে আমরা কি জিনিসটা নিশ্চয়ই সবাই কোডটা বুঝতে পেরেছি, রাইট? ওকে, চোস। আচ্ছা হ্যাঁ, লেন্থের ভ্যালুটা 0 দিয়ে শুরু করলাম কেন, এটা যদি একটু আর কি রিয়ালাইজ করা যেতে পারতা। আচ্ছা জোস, এই তোমরা এটা নিয়ে প্যারা খাচ্ছ? আল্লাহ, আমাদের যখন আমি একটা নাম্বারকেও কাউন্ট করিনি, 1 2 3 4 5 6 7, যাই হোক একটা একটা অ্যারে, এর মধ্যে আমি লিখছি হলো হ্যালো। যখন আমি একটা নাম্বারকেও আমি নেইনি, একটা নাম্বারকেও নেইনি, মানে ধরলাম যে মানে এই পুরো স্ট্রিংটা আমি এখনো চেক করিনি যে স্ট্রিং এ কয়টা নাম্বার আছে, তখন থেকে যদি আমাদের একটা লেন্থ থেকে থাকে তাহলে আমাকে উল্টাপাল্টা রেজাল্ট দিবে না। বাট এখন আমরা এই জন্যই লেন্থের ভ্যালু প্রথমে 0 রেখেছিলাম। যখন 1 নম্বর ঘরে দেখলাম যে এটা নাল ক্যারেক্টার না, তার মানে লেন্থ 1, 2 নাম্বার ঘরে এটাও নাল ক্যারেক্টার না, লেন্থ আরেকটু বাড়িয়ে দিই 2, 3 নাম্বার ঘরে আসার পরে 3, 4 নাম্বার ঘরে আসার পরে 4, 5 নাম্বার ঘরে পরে আসার পরে কত 5, আর 6 নাম্বার ঘরে যাওয়ার পরে মানে এর পরের ঘরটায় যাওয়ার পরে সে দেখে ও না, এখানে তো কোনো ক্যারেক্টার নাই, লুপ থেকে বের হয়ে যাব। যদি তুমি চিন্তা করো প্রথমে যে লেন্থ 0 না হয়ে অন্য কিছু হতো, তোমার কি অ্যাকচুয়ালি কারেক্ট লেন্থ প্রদর্শন করতো? উল্টাপাল্টা জিনিস দেখাতো না। এজন্য তো আমরা লেন্থ 0 লিখে দিয়েছিলাম। আর পার্সেন্টেজটা কি জিনিস আর কি? এই তোমরা এগুলো আল্লাহ, কালকে আমরা কত ভালোভাবে স্ট্রিং পড়ছি। এই ঠিক আছে, দেখো যে পার্সেন্টেজ মানে হলো স্ট্রিং এর জন্য আমরা যে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি সেটা হলো কি পার্সেন্টেজ। যেমন আমরা ক্যারেক্টারের জন্য %c, ইন্টিজারের জন্য %d, এগুলো ইউজ করি। %s মানে সে এখন সেট অফ ক্যারেক্টার নিতে পারে, সে স্ট্রিং ইনপুট নিতে পারে বা স্ট্রিং আউটপুট দিতে পারে। আচ্ছা, আশা করি তোমাদের আর কোনো কোশ্চেন দ্বারা দেখি না, আর কোনো কোশ্চেন আশা করি নাই। ওকে, তাহলে আশা করি আমাদের জিনিসপাতিগুলো এখন ক্লিয়ার। এখন আমরা কোথায় যেতে পারি? এখন তো সামনের দিকে যাই। আচ্ছা, তোমরা চাচ্ছ লাস্টে রিটার্ন 0 লিখতে? লাস্টে রিটার্ন 0 লেখা না লেখা তো একই কথা, জাস্ট রিটার্ন 0 লিখলে আমরা বুঝি যে আমাদের কোডটা ঠিকমতো কাজ করতেছে, এই জন্য আমরা রিটার্ন 0 ইউজ করি, তাই না? আচ্ছা, আমি লিখে দিই, তোমাদের যেহেতু চাচ্ছ। লিখলাম রিটার্ন 0, ডান। ওকে, তাহলে আসো এই কোডটাকে তোমাদের এখানে কপি পেস্ট করে দেই। ওকে, আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস দেখাবো। সবাই তার মানে আগামী 2 থেকে 3 মিনিট এই কোড ব্লকসে খুব বেশি মনোযোগ রাখবা। কোড ব্লকসে আমি একটা কাজ করব, সেটা করার পরে তোমরা দেখবে অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে কাজ করতেছে। এই দেখো, আমি এখানে বিশাল একটা লুপ চালিয়েছিলাম, তাই না? এই যে দেখো, ফর বিশাল একটা লুপ চালিয়েছিলাম। আচ্ছা, তোমরা এইটাও বলতে পারো, ভাই আপনি তো স্ট্রিং ভ্যারিয়েবল নিছেন বা স্ট্রিং কে নিছেন, আপনি string.h হেডার ফাইলটা নেন নাই কেন? এই কোশ্চেন দেখি তোমাদের কাছ থেকে এখনো আসলো না। এটা তো একটা ভালো কোশ্চেন হতে পারতো। হ্যাঁ, এটা সত্যি কথা, আমাদের অবভিয়াসলি string.h হেডার ফাইলটা দরকার, ইউজ করতে হবে। বাট আধুনিক কম্পাইলার বা কোড ব্লকস অনেক বেশি ইন্টেলিজেন্ট, ইউজ না করলেও হয়, বাট ইউজ করাটা বেটার। string.h, ডান। ওকে, এখন কথা হলো আমি যে কাজটা করতে যাচ্ছি সবাই একটু খেয়াল করো। আমি ধরো এই যে ফর লুপটা আমি বাদ দিয়ে দিলাম।
ফর লুপটা বাদ দিয়ে আমি জাস্ট ইন্ট লিখে রাখতেছি লেন্থ। ওকে, ঠিক আছে। এখন দেখো আমি কি করতেছি, আমি লিখলাম len gth ইকুয়াল, আমি ধরো str len, আমি ব্যাখ্যা করব, এর মধ্যে আমি দিচ্ছি হলো a। এখন দেখি তো অ্যাকচুয়ালি জিনিসটা কি কাজ করে, রান করে দেখাই আগে। এখন ধরো আমি এর মধ্যে লিখতেছি ওয়েলকাম, সে আমাকে ঠিকই ওয়েলকামের লেন্থ সেটাকে রিটার্ন করতেছে বা সেই ভ্যালুটাকে আমাকে শো করতেছে। তার মানে আমি বুঝতে পারতেছি আমি যে এতক্ষণ ধরে তোমাদের স্লাইডটা যদি দেখাই, এতক্ষণ ধরে এতগুলা লাইন পুরো একটা লুপ চালাই যে কাজটা করলাম, সেটা অ্যাকচুয়ালি কম্পিউটারকে বোঝানো রয়েছে একটা হেডার ফাইলের মধ্যে, string.h হেডার ফাইলের মধ্যে এই টাইপের একটা কমান্ড দিয়ে ওকে বোঝানো রয়েছে। এবং এই যে strlen, এটাকে আমরা বলতে পারি হলো একটা ফাংশন। এটাকে আমরা বলতে পারি কি একটা ফাংশন, যে ফাংশনটা কি কাজ করে, সে একটা স্ট্রিং নেয়, সে একটা স্ট্রিং নেওয়ার পরে নিজেই সেটা বের করে ফেলতে পারে তার লেন্থ কত। বাট এইটার জন্য অবভিয়াসলি সে ওরকম লুপ চালানোর মতোই একটা কি কাজ করে থাকে, বাট সেগুলো কম্পিউটারকে আগেই বোঝানো রয়েছে। কোথায় বোঝানো রয়েছে? এই string.h হেডার ফাইলটার মধ্যে বোঝানো রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি আমরা যেরকম printf আমাদের একটা হেডার ফাইল রয়েছে, printf আমাদের একটা ফাংশন রয়েছে, সেই printf এর কাজ কি কোনো কিছু আউটপুট দেওয়া, scanf আমাদের একটা ফাংশন রয়েছে, সেটার কাছে কোনো কিছু ইনপুট নেওয়া, তেমনি strlen এইটা একটা ফাংশন। এই ফাংশনের কাজ কি দেখো তো, strlen এটা একটা ফাংশন, সে ফাংশনের কাজ হলো সে কোন একটা স্ট্রিং কে ইনপুট হিসেবে নেয়, নেওয়ার পরে কি রিটার্ন করে বা কোন ভ্যালুটা সে আউটপুট দেয় বা রিটার্ন দেয় কত, সে যে ভ্যালুটা রিটার্ন করে সেটা হলো এই যে এই স্ট্রিংটার লেন্থ, স্ট্রিংটার দৈর্ঘ্য কত, কয়টা ক্যারেক্টার রয়েছে সেটাকে সে রিটার্ন করে। আর সে কয়টা ক্যারেক্টার সে রিটার্ন করে সেটা আমি যেহেতু বুঝে ফেলতেছি, এরপরে সেই ভ্যালুটাকে আমি কোথায় রাখতেছি, এই লেন্থ ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি, এরপরে সেটাকে আমি সুন্দরভাবে প্রিন্ট করে দিচ্ছি। বলতো সবাই কোডটা কি বুঝতে পেরেছি? আর একটা ইন্টারেস্টিং বিষয়, তুমি চিন্তা করো আমাদের ওই যে রিটার্ন টাইপ, তারপরে যে ফাংশন জিনিসটা যে আসলে অনেক বড় বড় কাজ ফাংশন ব্যবহার করে ইজিলি করে ফেলা যাচ্ছে, এই ধারণাও কি তোমরা পেলা? বাসে ক্লাসে প্রথমে যেরকম ফাংশন কঠিন লাগতেছিল, এখন কি ফাংশনটা তো ক্লিয়ার, রাইট? আচ্ছা, একজন বলছে ভাইয়া strlen বুঝলা না, মুশতারি তুমি কোশ্চেন করছো বা বলছো যে জিনিসটা হলো কি ভাইয়া, এই যে strlen জিনিসটা হলো একটা ফাংশন, যে ফাংশনটা স্ট্রিং এর লেন্থ কত সেই ভ্যালুটাকে রিটার্ন করে দেয়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমি চাইলেই যে এইগুলাকে আমরা আবার কি বলতে পারি, যেহেতু এই ফাংশনটা আগে থেকে বোঝানো রয়েছে, একে আমি কি বলতে পারি, বিল্ট ইন ফাংশন বলতে পারি। কন্ট্রোল সি, তাহলে যদি এটাকে লিখে দিই, এই কোডটাকে তোমাদের দিয়ে দিচ্ছি। তার মানে আমি চাইলে কি বিল্ট ইন ফাংশন ব্যবহার করে যে কোনো একভাবে আমি চাইলে পরীক্ষার খাতায় লিখতে পারি, আমার কোনো প্রবলেম নেই। তাহলে চলো একটু সামনের দিকে যদি যাই। ওকে, তাহলে এই যে তোমরা পোল কোশ্চেন চাচ্ছিলে, তোমাদের জন্য আরেকটা পোল কোশ্চেন। দেখি ভাই এইটা তো কারেক্ট ভাবে অ্যান্সার দিও চিন্তা ভাবনা করে, নরমাল জিনিসপাতি, তাহলে এতদিন ধরে কি পড়েছে তোমাদের সেটার উপর ভিত্তি করে একটা পোল কোশ্চেন। একটা সুন্দর কোয়েশ্চেন আসছে যে একটা স্ট্রিং আছে হ্যালো, তো এখানে লেন্থ যদি আমি 0 থেকে গণনা শুরু করি তাহলে অ্যাকচুয়ালি এখানে 4 না হয়ে 5 হয় কেন? তো এটার অ্যান্সারটা একটু যেহেতু এমটি ক্যারেক্টার আছে লাস্টে, তো সেটা দিয়ে একটু যদি ব্যাখ্যা করে দিতে পারবো তাহলে সে বুঝতে পারতো। আচ্ছা ঠিক আছে, সুন্দর কোয়েশ্চেন। হ্যাঁ। আচ্ছা, বিষয়টা হলো কি, তুমি জিজ্ঞেস করছো যে আমরা তো 0 থেকে শুরু করতেছি, লেন্থের ভ্যালু প্রথমে রাখছিলাম হলো 0, ধরুন এখানে আমরা লিখতেছি হলো হ্যালো, এটা যদি আমি কয়েকবার বুঝিয়েছি হ্যালো, ওকে ডান। এখন কথা হলো আমি কি করছিলাম, যে প্রথমে আমাদের লেন্থের ভ্যালু কত ছিল, তোমাদের যদি খেয়াল থাকে লেন্থের ভ্যালু প্রথমে ছিল হলো 0, রাইট? বাট যখনই আমি প্রথম ঘরটা চেক করতেছি যে এটা এমটি ক্যারেক্টার না, তখনই কিন্তু আমি লেন্থ +1 করে ফেলছি, তাই না? মানে তখনই আমার লেন্থের ভ্যালু 1 হয়ে গেছে, ডান। দেন যখন আমাদের এই জায়গায় লেন্থের ভ্যালু ছিল 1, বাট যখন আমি 1 নাম্বার ইন্ডেক্সে চেক করতেছি, সেটাও আমাদের কি না বলতো, সেটাও কিন্তু আমাদের এমটি ক্যারেক্টার না বা নাল ক্যারেক্টার না, যার কারণে তখন কিন্তু 1 + 1 তখন 2 হয়ে গেছে। মানে 0 নাম্বার ইন্ডেক্সে চেক করার পরই আমি লেন্থের ভ্যালু 1 বাড়িয়ে ফেলেছিলাম, তার মানে লেন্থের ভ্যালু 1 হয়ে যাচ্ছে। তারপরে 1 নাম্বার ইন্ডেক্সে আসার পরে চেক করার পরে 2 হয়ে যাচ্ছে।
3 নাম্বার ইন্ডেক্সে আসার পরে 3 কত হয়ে যাচ্ছে, এই যে 2 নাম্বার ইন্ডেক্সে আসার পরে ভ্যালু 3 হয়ে যাচ্ছে, 2 প্লাস 1। দেন 3 নাম্বার ইন্ডেক্সে আসার পরে 4 হয়ে যাচ্ছে, দেন 4 নাম্বার ইন্ডেক্সে আসার পরে 5 হয়ে যাচ্ছে, ডান। নেক্সট যখন সে আর ইন্ডেক্সে চেক করলো, যে 5 নাম্বার ইন্ডেক্সে চেক করলো, সেখানে সে নাল ক্যারেক্টার পেয়ে গেছে, সে তো আর ভ্যালু তখন বাড়াচ্ছে না, তখন সে কি করলো, লুপ থেকে বের হয়ে গেছে, এন্ড ডান। এই জন্যই অ্যারের যে প্রপার লেন্থ 5 সেটাকে সে প্রিন্ট করতে পারতেছে। এখন নিশ্চয়ই ক্লিয়ার, রাইট? ওকে, আর আমি তোমাদের পোল কোশ্চেনটা দেখি, আল্লাহ পোল কোশ্চেনটাকে এখনো এন্ড করিনি, তোমাদেরকে মনের সুখে পোলে দাগাচ্ছ না, তারপরে দেখলাম আমাদের বাকি কত 30% এর মধ্যে তোমরা ভোট দাওনি। এই তোমরা কি করতেছো বলো তো, ঘুমিয়ে গিয়েছো তোমরা? আচ্ছা, পোলটাকে এন্ড করি। তুমি দেখো এখানে ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার, মানে ম্যাক্সিমাম অ্যান্সার করছে কোথায়, 45% এতে, 25% সেটা হলো সেকেন্ড হাইয়েস্ট অ্যান্সার, সেখানে ভোট করছে হলো বি তে। ভাই আমি তো স্ট্রিং প্রিন্ট করতেছি না, আমি তো একটা ইন্টিজার প্রিন্ট করতেছি, সো বাংলাদেশ আসার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আর কারেক্ট অ্যান্সার হলো সি, সেখানে ভোট করেছে হলো 23%। আচ্ছা, আর তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করা হয়নি, এই যে রেজাল্ট শেয়ার করছি, তো রেজাল্ট শেয়ারটা অফ করলাম। আসো এখন একটু আমরা জিনিসটা নিয়ে আলোচনা করে দেখি যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে। এটা খুবই বাচ্চাদের একটা পোল ছিল, তোমাদের যা যা বুঝাইছি কঠিন কিন্তু কিছু না। এই যে কিছু না, প্রথমে আমরা কি করলাম, সিএইচ নামে একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করলাম, কত ঘরের, 20 ঘরের। অ্যারে ডিক্লেয়ার করা তো দোষের কিছু না, তাই না? একটা অ্যারে ডিক্লেয়ার করে রাখলাম। নেক্সট আমরা কি করলাম, এই যে এই জায়গায় একটা ইনপুট নিচ্ছে, একটা স্ট্রিং ইনপুট নিচ্ছে, আর কোন স্ট্রিংটা, বাংলাদেশ স্ট্রিংটাকে ইনপুট নিচ্ছে। তোমরা এখানে যদি গুণে দেখো, এই বাংলাদেশ স্ট্রিংটার লেন্থ কত, 10। এটা তো সমস্যা না। এর পরের লাইনটাই আসো, strlen.ch, মানে strlen আমরা কি বলতে পারি, একটা ফাংশন যেটা কি করবে, স্ট্রিংটাকে নিবে আর স্ট্রিংটার লেন্থকে রিটার্ন করবে। তার মানে strlen এখন এটা স্ট্রিং এর লেন্থ কত রিটার্ন করবে, 10 রিটার্ন করবে, তাই না? তার মানে a এর ভ্যালু কত হয়ে যাবে, বুঝতেই পারতেছো সবাই, এখানে a এর ভ্যালু হয়ে যাবে 10। এইটুকু তো বুঝতে আশা করি কারো প্রবলেম নেই। নেক্সট আমি কি লিখছি, বাচ্চাদের জিনিস, সেটা আমরা লুপে পড়ে আসছি, লুপের আগে থেকেই পড়ে আসছি, লাস্ট ক্লাসের আগের ক্লাসের আগের ক্লাসের আগের ক্লাসে পড়ে আসছি, লাস্ট ক্লাসে ইউজ করছি, মানে লাস্ট ক্লাসে আগের ক্লাসে ইউজ করছি। এ প্লাস প্লাস জিনিসটা হলো কি বলতো, তার মানে আই এখানে সে কি করবে, এ প্লাস 1 করবে, মানে 10 এর সাথে সে 1 যোগ করে নেবে, এটা কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। আর এর তার মানে এ এর এখন ভ্যালু কত হয়ে গেছে, 11। আর আমি লাস্টে বলছি এ এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিতে, ডান। সো আমাদের 11 প্রিন্ট হবে, সো আমাদের অ্যান্সার হবে সি বা 11। সবাই কি বুঝছি বলতো, নাকি এখনো আসি যে এই জিনিসটা নিয়ে আমরা প্যারা খাচ্ছি, বলতো একটু কাইন্ডলি। ওকে, জোস। তাহলে চলো আমরা যদি একটু সামনের দিকে দেখি। ওকে, এখন আমরা দেখবো আজকের ক্লাসের যে ক্লাইম্যাক্স বা আজকের ক্লাসের সবচেয়ে যে জোস জিনিসটা, সেইটা আমরা নিজেরা আজকে ফাংশন তৈরি করব, এবং এই ফাংশনগুলো যেটা আমরা তৈরি করতেছি বা ইউজাররা তৈরি করতেছি, উই কল ইট ইউজার ডিফাইন্ড ফাংশন। তখন আমাদের যে কোশ্চেনটা চলে আসে, ইউজার ডিফাইন্ড ফাংশন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, যে আমরা ফাংশনগুলো আমরা তৈরি করতেছি, আমরা কম্পিউটারকে বোঝাচ্ছি, আগে থেকে এগুলো তৈরি করা নাই, সো এগুলো বিল্ট ইন ফাংশন না, আমরা তৈরি করতেছি বলে ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন ইউজার ডিফাইন্ড ফাংশনে কিন্তু তিনটা পার্টই থাকবে, ওইটা অলওয়েজ। একটাকে আমরা বলি হলো কি রিটার্ন টাইপ, একটাকে আমরা বলি হলো কি ফাংশন নেম, আর আরেকটাকে আমরা বলি কি ফাংশনের প্যারামিটার, মানে ফাংশন কি কি ভ্যালু নেয়। আসলে এই জিনিসটাকে আমি দেখাই, মনে আছে আমরা যোগ বিয়োগ সবগুলা করতাম, যোগ করতে পারতাম, যোগ আমরা কোথায় করতে পারতাম, আমরা মেইন ফাংশনে যোগ করতে পারতাম। এখন ধর আমি এমন টাইপের একটা কোড লিখতে যাচ্ছি যেখানে আমি মেইন ফাংশনের মধ্যে যোগ করব না, যোগ করার জন্য আমি একটা ফাংশন বানাবো, তাহলে আমি সেই ফাংশনে গিয়ে যোগ করে আসবো। দেখাই তোমাকে, এই যে একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের কোডে কিছু ভুল ছিল, আমি ঠিক করতেছিলাম বাট সাইডে আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছিল, তাহলে আমি ঠিক করে নিই। এবার ঠিক আছে আমাদের। ওকে, থ্যাংক ইউ তোমাদের কয়েক সেকেন্ড টাইম দেওয়ার জন্য। ওকে, এই যে বিষয়টা দেখো সবাই একটু খেয়াল করো যে আমি কি করতেছি অ্যাকচুয়ালি, আমি এর মধ্যেই আমি চাইলেই মেইন ফাংশনের মধ্যেই আমি দুইটা ইনপুট নিয়েছি বা দুইটা ভ্যালু নিয়েছি, একটা হলো a 10 আর একটা হলো b এর ভ্যালু 20। আমি চাইলেই এখানে যোগটা করে ফেলতে পারতাম, আমি লিখতেই পারতাম এখানে যে সাম ইকুয়াল a প্লাস b,
বাট তা না করে আমরা কি করতেছি জানো, আমি নিজে একটা ফাংশন বানাইছি যোগ করার জন্য। দেখো আমি একটা আলাদা ফাংশন বানাই ফেলছি, এবং ফাংশনে তুমি দেখো তো ভাইয়া, আমরা যেভাবে বলতেছিলাম ফাংশনের 3টা পার্ট, তুমি দেখো দেখে 3টা পার্টই রয়েছে না। 1 নম্বর জিনিস, ফাংশনটা কি টাইপের ভ্যালু রিটার্ন করবে, ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে। ফাংশনটার নাম কি, অ্যাড। দেন ফাংশনটা কি কি টাইপের ভ্যালু নিতে পারে, এই যে ইন্টিজার টাইপের দুটো ভ্যালু নিতে পারে, এই যে এগুলাকে আমরা কি বলতেছি, প্যারামিটার। ফাংশনটার প্যারামিটার। এখন তুমি চিন্তা করে দেখো আমি কি করতেছি, সবাই একটু খেয়াল করি যে আমি মেইন ফাংশনের ভিতরে আমি একটা আলাদা ফাংশন তৈরি করে ফেলছি। প্রথমে আমি ফাংশনটাকে তৈরি করে লিখে রাখছি, এরপরে মেইন ফাংশনের মধ্যে আমি এ আর বি এর ভ্যালু নিয়েছি। এরপরে আমি যখন লিখতেছি অ্যাড এ কমা বি, তখন আসলে কি হচ্ছে জানো, তখন আমাদের এই অ্যাড ফাংশনটাকে কল করতেছি আমরা, মানে অ্যাড ফাংশনের মধ্যে আমি এ আর বি এই ভ্যালু দুইটা পাঠিয়ে দিচ্ছি। আর এই যে দুইটা ভ্যালু যে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, এই ভ্যালু দুটাকে আমরা বলি হলো কি, আর্গুমেন্ট। তার মানে এইটা বুঝতে পারতেছি প্যারামিটার আর আর্গুমেন্ট সেম টাইপের কথা, বাট যখন আমি ফাংশনটাকে তৈরি করি তখন সে যে যে ভ্যালু নিতে পারে সেই ভ্যালুগুলোকে আমরা বলি হলো প্যারামিটার। আর আমরা যদি কোনো ফাংশনকে কল করার সময় যে ভ্যালুগুলো পাঠাবো সেই ভ্যালুগুলোকে আমরা বলি হলো আর্গুমেন্ট। অবভিয়াসলি তার প্যারামিটার আর আর্গুমেন্ট একই টাইপ হতে হবে, নাহলে কাজ করবে না, কারণ সে যে টাইপের ভ্যালু নিতে পারে আমাকে তো সেই টাইপের ভ্যালুই পাঠাতে হবে। ওকে, তার মানে আমরা কি বুঝলাম, যে প্যারামিটার আর্গুমেন্ট সেম টাইপের জিনিস, বাট ফাংশন যে টাইপের ভ্যালু নিতে পারে সেটাকে আমরা বলি প্যারামিটার, আর ফাংশনকে যে ভ্যালুগুলো পাঠানো হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি হলো আর্গুমেন্ট। আর এরপরে তার মানে কি, আমি এখন ফাংশনের মধ্যে এ আর বি দুটা নাম্বারকে আমি পাঠিয়ে দিয়েছি, দেখো এ আর বি দুটা নাম্বার পাঠানো হয়েছে। এরপরে সে কি করলো, এই যে এ আর বি এই দুটা নাম্বারকে বিভিন্ন ভ্যারিয়েবলে বসালো, বা তুমি চাইলে এখানে সরাসরি এই লাইনগুলোকে তুমি রিজেক্ট করে তুমি সরাসরি এখানেও এ প্লাস বি লিখে ফেলতে পারতা, মানে আর ইকুয়াল এ প্লাস বি লিখতে পারতে। বাট আমরা করছি কি, এর ভ্যালু একটা ভ্যারিয়েবলে নিছি, বি এর ভ্যালু একটা ভ্যারিয়েবলে নিছি, আর এরপরে আমি কি করছি, ওই ভ্যারিয়েবল দুটাকে যোগ করে যোগফল বের করছি। আর এরপরে আমি লিখছি, সবাই খেয়াল করে দেখো, রিটার্ন আর, তার মানে আরেকটা ইন্টিজার ভ্যালু সে রিটার্ন করতে পারবে, এই জন্য কিন্তু ইন্টিজার টাইপের সে রিটার্ন করবে। সে আরেকটা ভ্যালু, সেটা হলো কি যোগফল, এখন সে যোগফলটাকে রিটার্ন করবে, আর এখন সামের মধ্যে এই যোগফলটা চলে আসবে। সবাই বলো তো, আমি যে কথাবার্তাগুলো বললাম সেগুলো তোমরা কি বুঝলে? তাহলে আমরা এখন কোডে চলে যেতে পারি। আচ্ছা, তাহলে চলো আমরা একটু কোডে চলে যাই। কোডে দেওয়ার পরে অবভিয়াসলি ইট উড বি ইজিয়ার। চলো আমরা একটু দেখি। এই যে ধরো আমি প্রথমে একটা ফাংশন বানাই ফেলি, ধরো আমি ইন্ট অ্যাড নামে একটা ফাংশন বানালাম। সে ফাংশন কি করতে পারে, দুইটা ইন্টিজার নিতে পারে, নিল ইন্ট এ, নিল কি ইন্ট বি, ডান, সো ইজি রাইট। দেন সে কি করলো, তুমি চাইলে সরাসরি এটাই লিখে দিতে পারতা, ইন্ট আর নামে শুধু তুমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা, দেন তুমি লিখে দিলা কি আর ইকুয়াল এ প্লাস বি, ডান। নেক্সট আমি যদি এখন আর এর ভ্যালুটা, বা আমরা কি বলতে পারি যোগফলটাকে রিটার্ন করে দেই, তাহলে এই কাহিনী শেষ। তাহলে আমি ফাংশনের মাধ্যমে আমি কি করে ফেলতেছি, যে যোগ করে ফেলতে পারতেছি। তাহলে এখন আসো মেইন ফাংশনে আসো। মেইন ফাংশনে আমি লিখলাম ইন্ট এ কমা বি কমা সাম। এখন এ আর বি এর কিছু ভ্যালু দিয়ে দিই আমরা, তাহলে ভ্যালু দিলাম 10, বি এর ভ্যালু আমরা দিলাম ধরো কত 20, ডান। এরপর আমি লিখলাম হলো সাম ইকুয়াল, এই যে আমি এখন ফাংশনটাকে কল করতেছি অ্যাড, আমি এখন ফাংশনের মধ্যে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি এ কমা বি, ডান। নেক্সট আমি যদি এখন লিখি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা, আমি লিখলাম হলো সাম। আচ্ছা, আমি যে কাজগুলো করলাম, তোমাদের যে জিনিসটা বুঝালাম, অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেই কোডটাই লিখছি। বলতো সবাই কি এতটুকু বুঝছি কিনা? তারপর আমি কোডটাকে রান করব। আচ্ছা, কোডটাকে রান করি। এই দেখো, সে দুইটার যোগফল সে আমাকে কি করতেছে, প্রিন্ট করে দিচ্ছে। বাট তুমি দেখো, আমি কি মেইন ফাংশনের ভিতরে কোথাও যোগ করছি? করি নাই। তার মানে আমি যোগ করার জন্য আলাদা একটা ফাংশন তৈরি করছি, আর সেই ফাংশনের মধ্যে আমি যোগ করছি। আমি মেইন ফাংশন থেকে ওই ফাংশনের কাছে ভ্যালুগুলা পাঠিয়ে দিয়েছি, এবং সে কি করছে, যোগ করে আমাকে যোগফলটা রিটার্ন করছে। এই জন্যই তোমাদের দেখো আরেকটা কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি। তোমরা কিন্তু এই কোশ্চেন দুই একজন করতেছে, এবং সবারই কোশ্চেনটা করা উচিত, ভাইয়া কেন রিটার্ন আর? এটা রিটার্ন আর না হয়ে যদি আমাদের রিটার্ন 0 হতো, তাহলে প্রবলেম কি ছিল বলতো? রিটার্ন 0 হলে আমাকে এই কোডটা অ্যান্সার কত দেখাবে, তোমরা কি আইডিয়া করতে পারতেছো? 0 দেখাবে দোস্ত, তোমরা তো ভালো অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, এটা যদি আমি রান করি, সে আমাকে 0 অ্যান্সার দিচ্ছে, কারণ আমাদের এই ফাংশনটা রিটার্নই করতেছে তখন কত, 0।
তাহলে রিটার্ন 0 করতেছে, সামের ভ্যালু 0 হয়ে যাচ্ছে, সে সামকে প্রিন্ট করতেছে। বাট আমাদের রিটার্ন 0 দরকার নেই, আমাদের যোগফলটাকে রিটার্ন করতে পারা দরকার। এজন্য উই উইল ইউজ রিটার্ন আর। আর আরো একটা ইন্টিজার, এইজন্য সে আমাকে ইন্টিজারে রিটার্ন করতেছে। এটাই কিন্তু আমি বলে দিয়েছিলাম রিটার্ন টাইপ। তাহলে এখন তোমরা বলো, এই যে রিটার্ন টাইপ, প্যারামিটার, আর্গুমেন্ট, ফাংশনের নাম, এই ধারণাগুলো কি আমাদের আরো ক্লিয়ার হয়েছে আগের চেয়ে? জানাও তো কুইকলি। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ নূরজাহান, সিয়াম, লাবিব, তাইফুর, তানভীর। ওকে, ওকে, তাহলে আসো আমরা আরেকটু দেখি স্লাইডের মধ্যে আর কি দেখা যায়। তাহলে আসো এই জায়গায় যদি আমরা দেখি। ওকে, এখন কথা হলো, মজার বিষয় কি জানো, আমি ফাংশনকে, তার মানে কি, অবভিয়াসলি আমার যদি মেইন ফাংশনের আগে অন্য ফাংশন গুলাকে ডিক্লেয়ার করে রাখতে হবে। অবভিয়াসলি আমাদের কি করতে হবে, মেইন ফাংশনের আগে অন্য ফাংশন গুলাকে ডিক্লেয়ার করে রাখতে হবে বা অন্য ফাংশন গুলাকে তৈরি করে রাখতে হবে। এখন তুমি বলতে পারো, ভাইয়া মেইনের আগে যদি আমি এতগুলো ফাংশন তৈরি করে না রাখি, আমি যদি মেইনের পরে ফাংশন গুলো তৈরি করি তাহলে হবে না? তাহলেও কিছুটা হবে, বা সেক্ষেত্রে আমরা অন্যরকম ভাবে লিখতে পারি। সবাই একটু খেয়াল করি, সেখানে আমরা কি করতাম, যে একটা ফাংশনকে দেখো পরে তৈরি করছি, মেইন ফাংশনের পরে কিন্তু এই সেম ফাংশনটাকে আমরা তৈরি করছি, বাট মেইন ফাংশনের পরে। বাট অবভিয়াসলি যে কাজটা আমাদের করতে হবে, ফাংশনের নামটা অ্যাটলিস্ট মেইন ফাংশনের আগে লিখে রাখতে হবে। দেখো ফাংশনের নামটা জাস্ট লিখে রাখছি, ইন্ট, অ্যাড এবং প্যারামিটার গুলা। এরপর আমি একটা সেমিকোলন দিছি, মানে আমি এখানে ফাংশনটা তৈরি করতেছি না, মানে জাস্ট আমি ফাংশনটার নাম লিখে রেখেছি, আর ফাংশনটাকে আমি মেইন ফাংশনের পরে তৈরি করতেছি, প্রবলেম নেই। বাট কম্পিউটারকে চিনানো লাগবে এই নামে একটা ফাংশন আছে, আর সেই ফাংশন গুলাকে আমি পরে মেইন ফাংশনের পরে তৈরি করছি। তার মানে অ্যাকচুয়ালি আমি দুই ভাবেই লিখতে পারি, দুই ভাবের মধ্যে কোনোটাই যে স্ট্যান্ডার্ড বা এইটা স্ট্যান্ডার্ড, একটার চেয়ে একটা বেশি এরকম কিন্তু না, দুইটার মধ্যে যে কোনো একটাই আমরা ইউজ করতে পারি। হয় আমি পুরো ফাংশনটাকে মেইন ফাংশনের আগে তৈরি করে রাখবো, অথবা আমি মেইন ফাংশনের আগে জাস্ট ফাংশনের নামটা লিখে রাখবো, আর এরপরে আমি মেইন ফাংশনের পরে ফাংশন গুলো তৈরি করবো। বলো তো আমরা সবাই বুঝেছি কিনা? আচ্ছা, সবাই বলতেছে ফার্স্টটা ইজি। হ্যাঁ, আমরা যেটা ইচ্ছা করতে পারি, কোনো প্রবলেম নেই, আমাদের যেটা ইচ্ছা। আসলে করতে করতে তুমি চিন্তা করো, একসময় তোমাদের কাছে তো প্রিন্টএফ, এসকেএনএফ এটাও তো কঠিন লাগতো, এখন সেটা কোনো কিছু মনে হয়? মনে হয় না পুরো জিনিসটা পানি ভাত? এরকম তুমি প্র্যাকটিস করতে করতে এভরিথিং উড বি ইজি। মুস্তারি বলছে আরেকবার বলেন, কোন জিনিসটা বলবো আরেকবার? যে আমরা একটা ফাংশন দুই ভাবে প্রকাশ করতে পারি, মানে কম্পিউটারের ভিতরে প্রোগ্রাম লেখার সময় ফাংশনকে দুই ভাবে লিখতে পারি। একটা হলো কি, প্রথমে মেইন ফাংশনের আগে ফাংশনটাকে পুরোটা লিখে ফেলা, অথবা মেইন ফাংশনের আগে অনলি ফাংশনটার নাম লেখা, দেন মেইন ফাংশনের পরে বিস্তৃতভাবে ওই ফাংশনটাকে তৈরি করা। দুই ভাবে করতে পারি, দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে আমরা এটা নিয়ে আরো কথাবার্তা বলবো, বাট তার আগে, যেহেতু তোমরা সবাই দেখলাম কয়েকজন ব্রেক চাচ্ছ, তাহলে আসো আমরা ছোট্ট একটা ব্রেক নিই। ছোট্ট একটা ব্রেক নেওয়ার পরে আমরা এই জিনিসটা নিয়ে আবার ডিটেইলসে পড়াশোনা করি, কেমন হয়? ঠিক আছে, যেহেতু আমাদের এখন কয়টা বাজে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, অনেকে বলতেছে ভাই আপনি string.h হেডার ফাইলটা তো লাগতেছে না, শুধু শুধু লিখে লিখে রাখছেন। হ্যাঁ, শুধু শুধু লিখে রাখা দরকার নেই, আমি চাইলে রাখলেও কিন্তু দোষের কিছু না। এখন আমাদের বাজে হলো 3টা 29, তাহলে তোমাদের আমি 7 মিনিট, 8 মিনিটের ব্রেক দিই। ধরো আমরা আবার 3টা 37-এ শুরু করব, ঠিক আছে? তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। তিনটা 38-এ দিলাম, অসুবিধা নেই।
ওকে, আমরা নিশ্চয়ই সবাই চলে এসেছি, তাহলে আসো আমরা আবার শুরু করতে পারি, রাইট? অর্ক Q&A বক্সে দুইটা খুবই আর কি প্রয়োজনীয় দশ কোশ্চেন কোশ্চেন আছে, আসছে। একটু দেখো। আচ্ছা হ্যাঁ, কোশ্চেন দুইটা আমি দেখছি, ওকে, চমৎকার দুইটা কোশ্চেন। তার মধ্যে যে কোশ্চেন দুইটা মানে খুবই উল্লেখযোগ্য, সেটা হলো ভাইয়া ইন্ট মেইন আর মেইন এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, তুমি বুঝতে পারতেছো যে আমি যদি কখনো লিখি ইন্ট মেইন, তার মানে কি মেইন ফাংশন তোমার কি করবে, একটা ভ্যালু রিটার্ন করবে কাজ শেষের পরে, মানে ওর যখন কাজ শেষ হয়ে যাবে সেই ভ্যালুটা হবে ইন্টিজার টাইপের। আর আমি যদি শুধু মেইন ইউজ করতাম, তাহলে জিনিসটা কি হতো? শুধু মেইন মানে হলো সে কি করবে, অবভিয়াসলি সেখানে যদি আমি রিটার্ন দিতাম, সে যে কোনো টাইপের ভ্যালুই রিটার্ন করতে পারতো, কোনো প্রবলেম ছিল না। মানে এখানে আমি ইন্ট বলে দেওয়াতে সে শুধুমাত্র ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতেছে, মানে আমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে আমাদের মেইন ফাংশন ঠিকমতো কাজ করতেছে। আর আমি যদি শুধু মেইন লিখতাম, সে যে কোনো টাইপের ভ্যালুই রিটার্ন করতে পারতো। আর তোমরা আবার আরেকটা জিনিসের সাথে একটু পরিচিত থাকার কথা তোমাদের, ভয়েড মেইন। এই ভয়েড মানে, ভয়েড এর বাংলা হলো কিছুই না, ঠিক আছে? তার মানে হলো ভয়েড মেইন ইউজ করলেও সেটা কি যে কোনো টাইপের ভ্যালু তোমাকে রিটার্ন করতে পারতো। মানে মেইন ভয়েড মেইন অলমোস্ট সেম টাইপের জিনিস, বাট আমরা বেশি পরিমাণে ইউজ করি বা ইউজ করতে উৎসাহিত করি সেটা হলো ইন্ট মেইন, কারণ এটা আমরা বুঝতে পারি যে আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করতেছে। দেন আরেকটা বিষয়, তোমরা একটা দোষ কোশ্চেন করছো, ভাইয়া মেইন ফাংশনের পরে এই জায়গায় আমি কোনো প্যারামিটার দেই নেই কেন, বা কোনো আর্গুমেন্ট কেন নেই? ভাই তুমি চিন্তা চিন্তা করে দেখো, আমাদের প্রোগ্রামটা কিন্তু শুরুই হচ্ছে হলো মেইন ফাংশন থেকে, রাইট? আমাদের প্রোগ্রামটা শুরুই হবে অলওয়েজ মেইন ফাংশন থেকে। তাহলে ওর তো আর আলাদা করে কোনো প্যারামিটার নেওয়া দরকার নেই, ওর ভিতরেই তো আমি সব কাজগুলা করতেছি, বা ওর ভিতরে আমি বিভিন্ন ফাংশনকে কল করতেছি। ফাংশনকে কল করার সময় আমি আর্গুমেন্ট পাঠাচ্ছি, এবং সেই আর্গুমেন্টই হলো কি ওই ফাংশনটার প্যারামিটার। বাট আমি যে মেইন ফাংশন থেকে যেহেতু কাজ শুরু করতেছি, আর মেইন ফাংশনকে তো অন্য কোনো ফাংশন কল করতেছে না, সো মেইন ফাংশনের তো আর আলাদা করে কোনো প্যারামিটার থাকার কোনো দরকার নেই। তাহলে আশা করি তোমাদের জিনিসগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। আর যদি দেখি, একটু অ্যাড করতে চাই, ফার্স্ট অফ অল মেইন ফাংশনটা একটু কি বলে এক্সেপশনাল, এর কিছু আর কি সুবিধা আছে, যে তুমি ইউজুয়ালি এখানে ইন্ট মেইন দেওয়ার পরও ভাইয়া যদি কিছু রিটার্ন না করে কোনো সমস্যা হবে না, কোড চলবে, ঠিক আছে? কারণ যে কম্পাইলারও জানে যে মেইন অ্যাকচুয়ালি ইউজুয়ালি মেইন খুব একটা কিছু রিটার্ন করে না, বা রিটার্ন করলেও আমরা ওটা অলওয়েজ ইউজ করি না। সো তুমি মেইন ফাংশনটায় রিটার্ন 0 না লিখলেও ইন্ট মেইন লিখলে চলে, বাট তুমি এমনিতে নর্মাল একটা ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন যখন লিখতে যাবা, তুমি যদি কিছু ইন্ট, মনে করো তোমার ফাংশন নাম অ্যাড, ইন্ট অ্যাড লেখার পর তুমি যদি ওই ফাংশনটার ভিতরে কিছু রিটার্ন না করো, তাহলে তোমাকে এরর দিবে, ঠিক আছে? আবার ভয়েড মানে হচ্ছে কিছুই না আর কি, ফাঁকা। তো যদি তুমি একটা ভয়েড ফাংশন লেখে সেখানে কিছু রিটার্ন করার চেষ্টা করো, দ্যাট ইজ ভয়েড অ্যাড লেখে, তুমি মনে করো ওইখানে তুমি কিছু রিটার্ন করতে চাইছো, তাহলে তোমাকে কিছু রিটার্নও করতে দিবে না, ঠিক আছে? কিন্তু মেইনের ক্ষেত্রে আর কি অত ধরা বাঁধার নিয়ম নাই আর কি। মেইনের ভিতরে তুমি ইন্ট লেখে, মেইন লেখার পর তুমি ইন্ট রিটার্ন না করলেও সে খুশি, তুমি ইন্ট রিটার্ন করলেও সে খুশি, ভয়েড লেখার পর তুমি যদি কিছু রিটার্ন করো তাইলেও সে খুশি, না করলেও সে খুশি। তো মেইনটা একটু এক্সেপশনাল, কিন্তু অন্য ফাংশনগুলোর ক্ষেত্রে ফাংশন লেখার স্ট্রিক্ট রুলগুলো ফলো করতে হবে, দ্যাট ইজ যেটা তুমি শুরুতে বলবা যে রিটার্ন করবা, সেটা অবশ্যই রিটার্ন করতে হবে। আশা করি বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ। এখন আসো যে জিনিসটা নিয়ে আমরা তোমাদের দেখাতে যাচ্ছি, সেটা হলো আমি এমন একটা প্রোগ্রাম লিখতে যাচ্ছি যেখানে আমি যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু পারফর্ম করব, বাট সেগুলো ফাংশনের মধ্যে পারফর্ম করব। এবং যদি আমরা সেটা করে ফেলতে পারি, তাহলে এই ফাংশন সম্পর্কে আইডিয়া তোমাদের ক্ষেত্রে আরো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আসো একটু দেখার ট্রাই করি। ওকে, এখন যদি আমরা লিখি ইন্ট এ কমা বি কমা, আমি লিখলাম সাম, আমি লিখলাম হলো কি সাবট্রাকশন, আমি লিখলাম হলো মাল্টিপ্লিকেশন, আমি লিখলাম হলো কি ডিভিশন। এখন কত আমি এ আর বি এর ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নেই। আসো আমি লিখি স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা এন্ড এ এন্ড বি, ডান। দেন আমরা কি করতেছি, আমি চাইলেই কিন্তু এখন কি করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ সব করে ফেলতে পারি। আমি লিখলাম সাম ইকুয়াল এ প্লাস বি, এরপরে যদি আমি লিখি হলো সাবট্রাকশন ইকুয়াল এ মাইনাস বি, আমি যদি লিখি মাল্টিপ্লিকেশন ইকুয়াল এ ইনটু বি, আর আমি যদি লিখি ডিভিশন ইকুয়াল এ বাই বি, আর দেন যদি আমি করে দেই হলো প্রিন্টএফ, আমি দেখতেছি হলো ব্যাকস্ল্যাশ এন, দেন হলো পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি,
দেন হলো পার্সেন্টেজ ডি। এরপরে ধরো আমি লিখলাম কি, জাস্ট এই ভ্যারিয়েবল গুলোকে লিখে দিলাম, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। ওকে ভাই দেখো তো তোমরা যে এই যে কোডটা যে আমরা লিখলাম, এই কোডটা চিনি না, ব্যবহার করিনি, এরকম কেউ আছে? একেবারে আমরা 2 নম্বর ক্লাস বা 3 নম্বর ক্লাসেই আমি একটা প্রোগ্রামের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করতে পারতাম। সো ইজিয়ার একটা প্রোগ্রাম ছিল, রাইট? এখন যে বিষয়টা যে আমরা চাচ্ছি হলো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ গুলাকে আমরা কোথায় কাজ করতে, সেগুলোকে আমরা চাচ্ছি হলো ফাংশন ব্যবহার করে করতে। আসলে আমরা ফাংশন ব্যবহার করা শুরু করি। ধরো আমাদের মেইনের আগে যদি আমি ফাংশনটাকে লিখে রাখি, ধরলাম ইন্ট অ্যাড নামে একটা ফাংশন আমি তৈরি করতেছি। অ্যাড এর মধ্যে আমি ভ্যালু দিব হলো ইন্ট এ কমা ইন্ট বি, নিলাম, দোষের কিছু না। নেক্সট আমরা কি করতে পারি, এই জায়গায় আমি যদি ভ্যালু নেই, যদি লিখি হলো ইন্ট আর, আমি লিখি যদি আর ইকুয়াল এ প্লাস বি, ডান। আর লাস্টে যদি আমি লিখে দিই রিটার্ন আর, তার মানে সে আমাকে সুন্দরভাবে যোগফলটাকে রিটার্ন করবে। এখন তুমি আমাকে বলো তো, আমি যদি এই যোগের জায়গায় এখানে যোগটা না করে সেই জায়গায় যদি আমি লিখতাম, ফাংশনটাকে যদি আমি কল করতাম অ্যাড এ কমা বি, তাহলে কি বলতো আমাদের কি কোনো প্রবলেম ছিল, বা জিনিসটা বুঝতে কি কারো প্রবলেম হচ্ছে? তার মানে জিনিসটা আমি কি করলাম, আমি যোগের কাজটাই করলাম, বাট আমি অন্য একটা ফাংশনের হেল্প নিলাম। বাট ফাংশনটাকে আমি আগে তৈরি করছি, আমি জাস্ট মেইনের মধ্যে এখানে আমি ফাংশনটাকে কল করছি, বা ফাংশনটাকে আমি ডাকছি আর কি, দ্যাট কাইন্ড অফ থিং। অ্যাকচুয়ালি ফাংশনে আমি ভ্যালুগুলো দিয়ে দিছি, সেই ফাংশনটা যোগ করে আমাকে রিটার্ন করতেছে। তাহলে বুঝতেই পারতেছে আমি যদি এই কাজটা করতে পারি, আমি কি চাইলেই কি অন্য আরো অনেকগুলো ফাংশন তৈরি করতে পারবো না? আমি আসলে বিয়োগের জন্য একটা ফাংশন তৈরি করি, ধর আমি বিয়োগের জন্য একটা ফাংশন তৈরি করলাম, তার নাম আমি দিলাম হলো ডিফারেন্স। সেখানেও সেম, আমি জাস্ট এখানে যোগের বদলে বিয়োগ করে দিচ্ছি, ডান। সেখানে যদি আমি গুণের জন্য একটা ফাংশন তৈরি করতে পারতাম, ধর আমি নিলাম হলো মাল্টিপ্লাই, আমি জাস্ট কি করতেছি, যোগের বদলে এই জায়গায় গুণ নিচ্ছি, ডান। দেন আমি জাস্ট ভাগের জন্য একটা ফাংশন নেই, আমি কি নিতে পারি, লিখলাম হলো ডিভিশন, ডান। এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি সব জায়গায় এখন এই ফাংশন গুলার কি কল করে ফেলি, তাহলে কি আমাদের কাজটা হয়ে যায় না? ডিফারেন্স এ কমা বি, দেন আমরা এই জায়গায় কাজ করলাম হলো মাল্টিপ্লাই, আমি লিখলাম এ কমা বি। নেক্সট আমরা ধরো এই জায়গায় লিখলাম ডিভিশন এ কমা বি, ডান। এখন তুমি বলো তো এই যে কোডটা কি আমরা সবাই বুঝছি যে আমি কি করলাম? অ্যাকচুয়ালি অনেকগুলা ফাংশন তৈরি করছি, অনেকগুলা ফাংশন তৈরি করার পরে আমি যে যোগ বিয়োগ গুণ ভাগ তৈরি করার জন্য ফাংশন তৈরি করছি, আর মেইন থেকে আমি সেই ফাংশন গুলাকে কল করছি। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে আসল জিনিসটাকে আমরা কি করি, সুন্দরভাবে রান করার চেষ্টা করি। দুইটা নাম্বার সে চাচ্ছে, আসলে আমি দিলাম 20, আমি দিলাম হলো 10। হ্যাঁ, সে সুন্দরভাবে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু সে ঠিকঠাক মতো পারফর্ম করে আমাকে দিচ্ছে। তাহলে আমি ফাংশন ব্যবহার করে আমি কি করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করে ফেলতে পারি। এখন মজার বিষয় কি জানো, যে তুমি চিন্তা করো যে আমার ধরো যে অ্যাকচুয়ালি মেইন ফাংশনটা কিন্তু ক্লিন থাকতেছে, মানে মেইন ফাংশনের ভিতরে আমি কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতেছি না, জাস্ট আমি সবকিছু অন্য ফাংশনদের মাধ্যমে আমি করাই নিচ্ছি। এর একটা অ্যানালজি দেওয়ার ট্রাই করি আমি। তার আগে কোডটাকে তোমাদের দিয়ে দিই, অনেকেই আর কি কমপ্লেন করতেছে যে আর কি এভাবে তো কোড বড় হয়ে যেতেছে। কোড বড় অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। ফাংশন ইউজ করলে আসলে ব্যতিক্রম হয় মোস্ট অফ দ্য কেসেসে, যেই জায়গায় কোড ছোট হয় সেই জায়গায় আমরা ফাংশন ইউজ করি। তুমি মনে করো একটা প্রোগ্রাম লিখতেছো যেখানে তোমার, আচ্ছা ক্লাসিকে এখন হচ্ছে গিয়ে এই যে গসাগু লসাগু বের করা প্রোগ্রাম দেখানো হয়েছে। সেটা দেখানো হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, গসাগু তাহলে বের করে তুমি দেখানো মনে হয়েছে। করো 5বার গসাগু বের করা লাগবে, তাহলে তুমি মেইনে যদি 5টা ফর লুপ ইউজ করে গসাগু লেখো বারবার, তাহলে তোমার কোডটা অনেক লেন্দি হয়ে যাবে না, এবং বুঝতেও কষ্ট হবে। বাট তুমি যদি একটা ফাংশন লেখো গসাগু, যেটা আমরা হয়তো একটু পরে লিখবো, তখন যেটা হবে যে একই মেইন ফাংশনের ভিতরে 5বার ওই ফাংশনটা জাস্ট 5টা লাইনে কল করে দিলেই তুমি গসাগু পেয়ে যাইতেছো। সো হ্যাঁ, আমরা প্রথম দিকে যেহেতু খুব ইজি এক্সাম্পল দেখতেছি, তো মনে হচ্ছে যে এই কাজটা ফাংশন ইউজ করে করার কি প্রয়োজন ছিল। বাট আমরা সামনে এমন এক্সাম্পল দেখবো যেটা অ্যাকচুয়ালি ফাংশন ছাড়া করলে অ্যাকচুয়ালি আরো হিতের বিপরীত হইতো আর কি, তখন করাটা কঠিন হয়ে যেত। সো সাথেই থাকো, বুঝতে পারবা, ধৈর্য হারাও না।
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ধরো কি আর করা, এখন ধরো ফাংশন ব্যবহার করার একটা তাৎপর্য তোমাদের একটু বলার ট্রাই করি। ধরলাম এটা হলো কে তুমি, মানে তোমরা আর কি, ঠিক আছে? এটা ধরলাম তুমি। এখন তোমার আম্মু কি করছে জানো? তোমার আম্মু তোমাকে বলছে যে তোমাকে 3টা কাজ করতে বলছে, তার মধ্যে তোমাকে বলছে হলো কি, যে ঘর ঝাড়ু দিতে, এটা ধরলাম হলো ঝাড়ু, তোমাকে বলছে হলো ঘর ঝাড়ু দিতে, দেন তোমাকে বলছে হলো কি বলতে, প্লেট মাজতে, দেন তোমাকে বলছে হলো ডিম ভাজতে। ঠিক আছে, তোমাকে 3টা কাজ করতে বলছে। এখন মজার বিষয় হলো কি জানো, যে তোমার 3জন ছোট ভাই বা বোন রয়েছে, এটা হলো তোমার ছোট ভাই বা বোন। এখন কথা হলো আম্মু তোমাকে 3টা কাজ করতে বলছে, যে কি কি কাজ? ঘর ঝাড়ু দেওয়া, প্লেট মাজা, আর একটা হলো আমরা বলতে পারি হলো কি ডিম ভাজা। এখন কথা হলো তুমি করলে কি, তোমার যেহেতু 3জন ভাই বা বোন রয়েছে, একজনকে তুমি কি করলা, ঘর ঝাড়ু দিতে বললা, একজনকে প্লেট মাজতে বললা, আর একজনকে তুমি ডিম ভাজতে বললা। আম্মু তোমাকে বলছে কাজটা কমপ্লিট করতে, তোমার কাজ ছিল কাজটা কমপ্লিট করা, তুমি কাজটা কমপ্লিট করছো, বাট তুমি নিজে করনি, তুমি ছোট ভাই বা বোনকে দিয়ে খাটাইছো, তুমি তাদেরকে দিয়ে কাজটা কমপ্লিট করাই ফেলছো। বাট ডান দ্যাট কাইন্ড অফ থিং, অ্যাকচুয়ালি তোমাকে বলা যেতে পারে তুমি হলো মেইন ফাংশন, তোমার কাজ হলো প্রোগ্রাম কমপ্লিট করা, আর তুমি কাজ করতেছো কি ইউজার ডিফাইন ফাংশন বা অন্যান্য ফাংশন গুলা দিয়ে তৈরি করা ফাংশন, সেগুলোতে তুমি কাজ করতেছো, বাট তোমার কিন্তু প্রোগ্রামটা সুন্দরভাবে রান করতেছে। তাহলে কি আচ্ছা জিনিসটা তাহলে ফাংশনের অ্যাকচুয়াল ব্যবহারটা কি আমরা পুরোপুরি বুঝতে পারলাম? আইডিয়াটা কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে এখন, যে ফাংশনটা কেন ইউজ করতেছি অ্যাকচুয়ালি? এখন তুমি বুঝতেছো, তুমি যদি বাসায় যদি বড় হও তাহলে তুমি কি মেইন ফাংশন হিসেবে কাজ করবা, আর তুমি যদি না হয় তুমি যদি বাসায় ছোট হও তাহলে বুঝতেছো তুমি মানে কি অন্য ফাংশনের কাজ করে দিবা, প্যারা নেই। ওকে, যাই হোক, চমৎকার একটা জিনিস আমরা বোঝার ট্রাই করলাম, সেটা নিয়ে আমরা কি তার মানে আমরা ফাংশনের যে অ্যাকচুয়াল ব্যবহারটা নিয়ে আমরা একটু আইডিয়া পাচ্ছি। এখন কথাটা যদি অ্যাকচুয়ালি যদি তোমাকে এখন এইভাবে বলা হয় যে ফাংশন ব্যবহার করে, আমরা মনে আছে যে আমরা সেলসিয়াস টু ফারেনহাইট টু সেলসিয়াস এর কোড বের করে রেখেছিলাম, যে সেটাকে আমরা কোথায় লিখতাম, যে আমরা কোডের মধ্যে মেইন ফাংশনের ভিতরেই আমরা যে ফারেনহাইট থেকে সেলসিয়াসের ক্যালকুলেশন গুলো করছিলাম। এখন তুমি চিন্তা করো, এখন যদি আমি তোমাদের বলি সেই কাজটা তুমি মেইন ফাংশনের মধ্যে না করে তুমি কোথায় করবে, যদি আমি তোমাকে বলি সেটা তুমি হলো কি ফাংশন ব্যবহার করে করবে, তাহলে বলো তো আমরা সবাই কি পারবো? সবাই তো 30 সেকেন্ড ট্রাই করো, হয়ে গেলে ডান লিখে ফেলবো, তারপর আমি করে দিচ্ছি, প্যারা নেই, আমার তো করে দেওয়া লাগবে আর কি। আচ্ছা তৃষা সবার আগে লিখছো ডান, টাইম লিখছো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা মুয়াজ আসলে ডান লিখতে গিয়ে মনে হয় বোম লিখে ফেলছো। মুস্তারি লিখছো ডান, আচ্ছা জোস, তার মানে তোমরা দেখলাম তোমরা পারতেছো অনেকেই, কিন্তু সমস্যা নেই, আমি আসলে করি, প্যারা নেই। আচ্ছা এই জায়গায় আসো, এই জায়গায় আমরা যদি কোডটা দেখানোর চেষ্টা করি, দাঁড়াও সবাই একটু খেয়াল করো, এটা হলো আমাদের মেইন ফাংশন, আমাদের হাবিজাবি ফাংশন গুলো রাখার কোনো দরকার নেই, এদেরকে আমরা উধাও করে দেই। ওকে, এবার তুমি চিন্তা করে দেখো যে আমরা কি করতেছি, আমাদের একটা ইকুয়েশন আমরা সবাই জানি, আমরা কি বলতে পারি, ফারেনহাইট টু সেলসিয়াস এর একটা ইকুয়েশন আমরা লিখতে পারি C/5 ইকুয়াল F-32 ডিভাইডেড বাই 9, রাইট? এখন নেক্সট যে বিষয়টা, তুমি চাইলে এখন তোমাকে যদি ফারেনহাইট ভ্যালু দেওয়া থাকে, তুমি চাইলে কি করতে পারো, সেলসিয়াস ভ্যালুগুলা তুমি বের করে ফেলতে পারো। কিভাবে? এখান থেকে আমরা লিখতে পারি C ইকুয়াল F-32 ইন্টু 5/9, এটা লেখাই কিন্তু আমাদের জন্য এনাফ। বাট আমি চাচ্ছি এই যে ফর্মুলাটা, এটা আমি মেইন ফাংশনে ইউজ করব না, এটাকে আমি একটা আলাদা ফাংশনে ইউজ করব। আসলে মেইন ফাংশনে কি কি কাজ করব সেটা আগে দেখাই। ধরো এই যে মেইন ফাংশনে একটু বড় করলে বেটার হয় না, আমি ধরো নিশ্চিত যেহেতু আমি কি এগুলো ফ্লোট ভ্যালু হতে পারে, আমি নিলাম কি ফ্লোট, কি কি ভ্যালু নেওয়া যেতে পারে, সি দিয়ে বোঝাচ্ছি সেলসিয়াস, এফ দিয়ে বোঝাচ্ছি হলো ফারেনহাইট। তাহলে আমি যেহেতু কি করব ফারেনহাইট ভ্যালুটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তাহলে আমি লিখতে পারি হলো স্ক্যানএফ, নিলাম কি পার্সেন্টেজ এফ, দেন আমি কমা দিয়ে আমি লিখি হলো কি এন্ড এফ, যেহেতু আমি ফারেনহাইট ভ্যালুটা ইনপুট নিচ্ছি, রাইট? নেক্সট আমি কি করতে পারি, ধরো আমি কোন একটা ফাংশনকে কল করব, বাট ফাংশনকে কল করার জন্য আগে ফাংশনটাকে তৈরি করতে হবে। ধরলাম ফাংশনটার নাম হলো এফটিসি, এফটিসি মানে ফারেনহাইট টু সেলসিয়াস। আমরা কি করতে যাচ্ছি, আমরা করতে যাচ্ছি মূলত ফারেনহাইট টু সেলসিয়াস, রাইট? আমরা এই কাজটা করতে যাচ্ছি, তাহলে আমি ফাংশনের নাম দিলাম হলো এফটিএস, দেওয়া তো দোষের কিছু না, ফাংশনের নামটা আমি যা ইচ্ছা তাই দিতে পারি। ধরো আমি এফটিএস ফাংশনটাকে আমি তৈরি করে রাখি এখানে,
ফাংশনটাকে তৈরি করি। ফাংশনটা যেহেতু ফ্লোট টাইপের ডাটা রিটার্ন করতে পারবে, কারণ কি সেলসিয়াস ফারেনহাইট ভ্যালুগুলো ফ্লোট হতে পারে, তার মানে ফ্লোট আমরা লিখলাম হলো এফটিসি, মানে হলো ফারেনহাইট টু সেলসিয়াস, নাম দিলাম আমি জাস্ট। এটা কোন টাইপের ভ্যালু নেবে, এটা ফ্লোট টাইপের ভ্যালু নিতে পারবে, এই জন্য ফ্লোট যে কোনো ভ্যালু নিতে পারে, লিখলাম ফ্লোট এ, মানে একটা ইন্টিজার, সরি সে একটা ফ্লোট টাইপের ভ্যালু নিতে পারবে সেটাকে বোঝাচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন কথা হলো এই জায়গার ক্যালকুলেশনটা কি, আমি ধরলাম ইন্ট আই। অর্ক ফন্ট সাইজ এক লেভেল বড় করো একটু, থ্যাংক ইউ। ওকে, এখন দেখো যে আমি আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হলো যে ইন্ট না, আমি ধরো ফ্লোট টাইপের এনেছি, যে ফ্লোট টাইপের রিটার্ন করতে হবে ফ্লোট আই। এখন তুমি চিন্তা করো এই ইকুয়েশনটা যদি আমি এই জায়গায় বসাই দিই তাহলে কি আমার কাহিনীটা হয়ে যায় না? আমি কি লিখতে পারি না আই ইকুয়াল a minus 32 into 5 by 9, ডান। এরপর আমি যদি এখন লিখে দিই রিটার্ন আই, ডান, এখন সুন্দরভাবে আমাদের আই এর ভ্যালুটা রিটার্ন হয়ে যাচ্ছে। তাহলে আই এর ভ্যালু আমি যদি রিটার্ন হয়ে যায় তাহলে আসলে ফাংশনটাকে কল করি। আমি এখন তো লিখতেই পারি, দেখো সি ইকুয়াল, আমি কি লিখলাম ফাংশনটার নাম এফটিসি, আমি এই জায়গায় জাস্ট আর্গুমেন্ট হিসেবে কাকে দিব, আমি এফ কে পাঠাবো। লাস্ট আমি যদি এখন লিখে দিই printf পার্সেন্টেজ এফ কমা, আমি কাকে লিখতে পারি বলতো, আমি সি কে প্রকাশ করে দিচ্ছি, ডান। এখন আসো আমরা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, তারপরে কোডটা রান করি। এই যে দেখো সবাই, যখন আমরা কি করতেছিলাম, যখন আমরা এই জায়গায় এই যে আমি কাকে নিলাম, আমি এফ কে নিলাম বা ফারেনহাইট ভ্যালুটা নিলাম। এখন আমি কি করতেছি, এফটিসি এই ফাংশনটাই এই এফ ভ্যালুটাকে আমি পাঠাচ্ছি, এই যে এফ ভ্যালুটাকে এখন আমাদের কি, এই যে ফ্লোট এ, তার মানে এই জায়গায় এখন এফ ভ্যালুটা আসতেছে, তার মানে এখন এ এর ভ্যালুটা কত হয়ে গেছে, আসলে অ্যাকচুয়ালি এফ এর ভ্যালুটাই, তাই না? এরপর আমরা কি বলতেছি, ফ্লোট আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আর আই এর ভ্যালু কত দিয়ে দিলাম, এই আই এর ভ্যালু এই ফর্মুলাটা আমি ইউজ করলাম। নেক্সট আমি কি বলতেছি, আই এর ভ্যালুটাকে রিটার্ন করতে, যে আই এর ভ্যালুটা এখন রিটার্ন করছে, সেই রিটার্নটা এখন কার মধ্যে আছে, এখন সি এর ভ্যালু হয়ে গেছে কি আই এর ভ্যালু। এখন আমি সি এর ভ্যালুটাকে সুন্দরভাবে কি করছি, প্রিন্ট করে দিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারতে যে জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, তাই না? তার মানে আমরা জিনিসটাকে এইভাবে এখন যদি রান করে দেখাই, আসলে রান করে দেখাই, রান হচ্ছে। ওকে, তাহলে আসলে এখানে যদি আমি ভ্যালু দিই, তাহলে আমাদের বডির যে নরমাল টেম্পারেচার 98.4, যে আমি এটা যদি আমি ফারেনহাইট ভ্যালু দিয়ে দিই এবং তার সেলসিয়াস ভ্যালুতে 36.88 বা 36.8 নেই, সেই ভ্যালুটা আমাদের শো করে। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছে জিনিসটা, বলো তো? ওকে, আচ্ছা জোস। তাহলে আসলে জিনিসটা যদি আমি কপি করে নেই, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখন যদি তোমাদের এখানে দিয়ে দিই আমি, ওকে, তাহলে আসো আরেকটা কাজ আমরা করব। এবং তুমি চিন্তা করো যে আমরা কয়েক ক্লাস আগে, তোমাদের কি মনে পড়ে আমরা গসাগু বের করার জন্য একটা প্রোগ্রাম লিখেছিলাম? দেখি কারো মনে পড়ে কিনা। লসাগুটা তোমাদের দেখানো হয়নি, বাট গসাগু বের করার প্রোগ্রাম তো দেখানো হয়েছিল, রাইট? আমাকে একটু জানাও তো। অ্যাকচুয়ালি জোস, এখন গসাগু বের করার সময় ফারদিন বলছিল তুমি দেখোনি, ভাইয়া কেন দেখোনি? ঠিক আছে, সমস্যা নেই, আজকে আমি লজিকটা নিয়ে আরেকবার কথা বলবো, প্যারা নেই। দেখো যারা দেখেছিলাম, দেখো তো তোমাদের এই জিনিসগুলো কি তোমাদের মনে পড়ে যাচ্ছে কিনা। একেবারে গসাগু যখন আমি বের করতাম, আমি দুইটা নাম্বার নিতাম, একটাকে আমি বলতাম কি স্মলার নাম্বার, একটাকে আমি বলতাম হলো কি লার্জ নাম্বার। তারপরে আমি কি করতাম অ্যাকচুয়ালি, যে আমি লার্জ নাম্বারকে স্মল নাম্বার দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হতো সেটা আমি বের করতাম, মানে আর ইকুয়াল এল পার্সেন্টেজ এস, সেটা আমি বের করতাম। এখন আমি কি করতাম, যতক্ষণ পর্যন্ত আমার এই ভাগশেষটা 0 না হতো ততক্ষণ পর্যন্ত আমি একটা লুপ চালাতাম। তোমাদের কি মনে পড়ে, যতক্ষণ পর্যন্ত আর নট ইকুয়াল, ভাই এটা কিন্তু ফ্যাক্টরিয়াল চিহ্ন না, এটা মানে হলো নট ইকুয়াল চিহ্ন, যতক্ষণ পর্যন্ত আর বা ভাগশেষ রিমাইন্ডার 0 না হতো ততক্ষণ পর্যন্ত আমরা কয়েকটা কাজ করতাম। তোমাদের কি মনে পড়ে আমরা কি করতাম, আমরা এস এর ভ্যালুটাকে এল এ বসিয়ে দিতাম, রিমাইন্ডারটাকে কোথায় বসাতাম, এস এ বসিয়ে দিতাম, আর আমরা আর লিখতাম হলো কি এল পার্সেন্টেজ এস। আর এরপরে আমি জাস্ট কি করতাম, লাস্টে এই স্মল যে এস এর ভ্যালুটাকে আমি প্রিন্ট করে দিতাম, কারণ এসি ছিল কি আমাদের, আমরা বলতে পারি হলো গসাগু। যারা অনেকে এখনো ধরো ভুলে গিয়েছো তাদের জন্য আমি আরেকবার দেখাই। ধরো আমি কত করতে চাচ্ছি, 2 আর 11 দিয়ে, 2 আর 11 ভালো জিনিস হয়ে যায়, খারাপ জিনিস দিয়ে করি, 9 আর 11 দিয়ে আমরা কি করতে চাচ্ছি,
ভাগ করতে যাচ্ছি, তাহলে 9 হলো কি স্মলার নাম্বার, 11 হলো কি লার্জ নাম্বার। এখন যদি আমি ভাগ করি আমার অ্যান্সার কত আসবে, আমার ভাগশেষ আসবে হলো 2। ভাগশেষ কি 0 না? 0 না। তাহলে আমি কি করব এখন, সবাই একটু খেয়াল করি। এখন কি আমি এই কাজটা করব না, 2 কে আমি আবার স্মলার নাম্বার হিসেবে কাউন্ট করব, আর আমার আগের যে স্মলার নাম্বার ছিল সেটাকে এখন আমি লার্জ নাম্বার হিসেবে কাউন্ট করব, তারপর আমি ভাগটা করব। তাহলে আমাদের কত আসবে, 4 দুগুণে 8, ভাগশেষ 1, এখনো 0 হয়নি। তারপরে আমি আবার কি করব, এখন ভাগশেষটাকে আমি স্মলার নাম্বার হিসেবে কাউন্ট করব, আর আগের যেটা আমাদের ছিল হলো লার্জ নাম্বার সেটাকে আমি আবার স্মল নাম্বার হিসেবে কাউন্ট করব। তাই নয় কি? মানে আগে যেটা ছিল আমাদের স্মল নাম্বার সেটাকে এখন আমি লার্জ নাম্বার হিসেবে কাউন্ট করব। তাহলে এরপরে কি আমি এটা লিখবো না, 2 1 কে 2, নিচে হলো কত এখন 0, এদের ভাগশেষ 0 চলে আসছে। এখন 1 যেহেতু আমাদের গসাগু, এই 1 কে আমি সুন্দরভাবে প্রিন্ট করে দিব। নিশ্চয়ই সবাই বুঝতেছে তাই না? তাহলে জিনিসটা কি এখন সবার ক্লিয়ার বলো তো আমাকে, সবার মনে পড়ে গেছে নিশ্চয়ই? ওকে জোস। তাহলে এটা আমি গসাগু বের করা দেখাইছিলাম, বাট তোমাদের লসাগু বের করার জন্য আলাদা কোনো প্রোগ্রাম দেখানো হয়নি। আচ্ছা ধরো আমার কাছে দুইটা ভ্যালু রয়েছে 9 আর 11, কত, আমার কাছে দুইটা ভ্যালু রয়েছে 9 আর 11। এখন ধরো আমি এর কেবলমাত্র গসাগু জানি। আচ্ছা বলো তো আমরা কি গসাগু থেকে, শুধুমাত্র গসাগু জানার পরে আমি কি সেটা লসাগু বের করতে পারি? ধরো অন্য কোনো প্রোগ্রাম নেই, জাস্ট দুইটা নাম্বার জানি এবং তার গসাগু জানি, কিভাবে বের করতে পারি ভাইয়া বলো তো? এনি আইডিয়া, আমাকে একটা আইডিয়া সাজেস্ট করো। আচ্ছা কেউ দেখি আইডিয়া সাজেস্ট করতে পারছো না। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে দেই যে আমরা এই জিনিসটা বাচ্চাদের জানি, মানে বাচ্চাদের জিনিস এটা অ্যাকচুয়ালি, যে আমরা ধরো দুইটা নাম্বার, একটাকে ধরলাম এ, একটাকে ধরলাম হলো বি। এখন এদের গসাগু কত, এদের জিসিডি মানে হলো গসাগু, এদের গসাগু হলো 1 যেহেতু কোনো কিছু কমন নেই। আর এদের এলসিএম, এলসিএম মানে হলো লসাগু, এদের লসাগু হলো 99। আমরা এই জিনিসটা জানি, দুইটা নাম্বারকে যদি আমরা গুণ করি, এই নাম্বার দুইটার গুণফল ইকুয়াল তাদের গসাগু ইনটু লসাগু। তাহলে আমি যদি গসাগু বের করে ফেলি, আমি যদি দুইটা নাম্বার গুণ করে ডিভাইডেড বাই জিসিডি করি, তাহলে আমি তাদের কি এলসিএম বা লসাগু বের করতে পারি, কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি। যেমন আসলে এটার ক্ষেত্রে প্রমাণ দেখাই দিই, দুইটা নাম্বার ছিল 9 ইনটু 11, গসাগু পেয়ে গেছে হলো 1, তুমি জানো এটার লসাগু কত হবে 99। তাহলে যদি গুণ করে দাও তুমি দেখবা দুই পাশেই 99 থাকতেছে। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি, এখন আমরা নিশ্চয়ই কোডে যেতে পারি, রাইট? ওকে চলো তাহলে আমরা একটু কোডের দিকে যাই এখন। ওকে আসো কোড ব্লকসে আমরা কাজ করি। এখানে আসো আমি নরমাল কোডটা আগে লিখি, প্রথমে আমাদের একটু ফাংশন একটু ব্যবহার করব। একটু কোডটা কেটো না, আমি একটা জিনিস যেটা বলতে যাচ্ছি যে একটু দেখো এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু এফটিসির ভিতরে এফ পাঠাইছি, বাট এই যে 2 নম্বর লাইনে দেখো ফ্লোটের ভিতরে এ আছে। একটা জিনিস আর কি অনেকে যেটা হচ্ছে গুলাই ফেলছে, যে ওরা ভাবতেছে যে এখানে এফ পাঠাইলে এখানে ফ্লোটের পর এফই লিখতে হবে, জিনিসটা এরকম না। তোমাকে যেটা করতে হবে যে 2 নম্বর লাইনে দেখো ফ্লোটের পর এ দিয়েছি, তার মানে সি 13 নম্বর লাইনে দেখো সি ইকুয়ালস টু এফ দিয়েছি, তারপর কমা দিয়ে হচ্ছে আমরা এফ দিয়েছি। এখন এফ এর ভ্যালুটা এ ভ্যারিয়েবলের ভিতরে পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো তুমি যেই জিনিসটার আর কি কি বলে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে যাচ্ছ, সেটা যদি এফ ভ্যারিয়েবলে থাকে তুমি ফাংশনে এফ পাস করবা। এখানে তুমি এফ ভ্যারিয়েবল ইউজ করতে পারো, বাট তুমি তোমার পছন্দের ভ্যারিয়েবল ইউজ করতে পারো এফটিসি ফাংশনটার ভিতরে, যেখানে আমরা এ ইউজ করেছি। সো নিচে যেটা এফ ছিল এখন কিন্তু সেই ভ্যালুটা এর ভিতরে আছে, এইভাবে মনে করতে হবে যখন ফাংশনের ভিতরে আমরা আছি, ঠিক আছে? সো আশা করি এই পার্টটা সবাই বুঝতে পারছো। অনেকে মনে করছে এখানে এফ হইলে এখানেও এফই লিখতে হবে, জিনিসটা এরকম না, ঠিক আছে? অনেকে কোশ্চেন করছো যে এফ এর কাজটা তাহলে কিভাবে হলো, দ্যাট এফ কিভাবে কনভার্ট হলো, দ্যাট ইজ এফ এর ভ্যালুটা এখন এর ভিতরে আছে। সো যখন ফাংশনটা কল হবে এফ এর ভ্যালুটা এতে চলে যাবে, দেন অপারেশন করার পর তো রিটার্ন করতেছি, রিটার্ন ভ্যালুটা আবার হচ্ছে গিয়ে এই যে সি ইকুয়ালস টু এখানে এসে বসে যাবে। সো আশা করি এই পার্টটুকু সবাই বুঝতে পারছো। হ্যাঁ ওকে কন্টিনিউ করো। থ্যাংক ইউ। ওকে আসো আমরা ধরো খালি মেইন ফাংশনটা নিয়ে কাজ করব। মেইন এর মধ্যে আমরা কাকে লিখতে পারি, দুইটা নাম্বার, যেহেতু ধরো আমি ভ্যালুগুলো লিখতেছি, লিখলাম ইন্ট এ কমা লিখলাম বি, লিখলাম হলো এস, আমি লিখলাম এল, লিখলাম হলো আর। এখন আসো আমি কি করতে পারি, এ আর বি এর ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নিই, লিখলাম scanf %d কমা লিখলাম and a কমা লিখলাম and b, ডান। নেক্সট আমি ধরো এস এর ভ্যালু দিলাম হলো এ, সাপোজ যে কোনো একটা দিলাম সমস্যা নেই, এল এর ভ্যালু আমি দিচ্ছি হলো কত বি। নেক্সট আমি যদি লিখি আর ইকুয়াল বি, সরি এল %s, দেখো এই কাজটা কিন্তু আমরা করছিলাম,
এতটুকু বুঝতে আশা করি কারো প্রবলেম হওয়া উচিত না। নেক্সট আমরা যে কাজটা করছিলাম, যতক্ষণ পর্যন্ত এই ভাগশেষটা 0 না হচ্ছে, মানে আর নট ইকুয়াল 0, ততক্ষণ পর্যন্ত আমরা লুপটাকে রান করতেছিলাম এবং লুপের মধ্যে কি লিখছিলাম তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যে এল ইকুয়াল এস, এস ইকুয়াল আর, এবং আমরা কি করতেছিলাম এই ভাগশেষটা করতে থাকতেছিলাম যতক্ষণ পর্যন্ত ভাগশেষটা 0 না হয়। এল পার্সেন্টেজ এস, ডান। এরপর আমি যখন লুপ থেকে বের হয়ে গেছিলাম তখন আমি কি করতাম, এই গসাগুর ভ্যালু বা জিসিডির ভ্যালুটাকে প্রিন্ট করে দিতাম। প্রিন্টএফ আমরা কি করতাম, কাকে প্রিন্ট করতাম, পার্সেন্টেজ ডি এস, এসটাই ছিল আমাদের কি হতো গসাগু বা জিসিডি। বলতো এই যে মেইন ফাংশনের মধ্যে যে আমি কোডটা লিখছি, এটা বুঝতে কি কারো প্রবলেম রয়েছে? জাস্ট নরমাল জিনিসটা, এটা তোমার এর আগেও দেখানো হয়েছিল, আজকে আমি জাস্ট জিনিসটাকে রিক্যাপ করলাম। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করবে এলসিএম বুঝিনি ভাই, এলসিএম মানে হলো লসাগু ভাইয়া। এখন আসো, আমি যদি এটা লসাগু লিখি, লসাগু কিভাবে লিখতে পারি সবাই একটু খেয়াল করো। আমরা কি বলছিলাম তোমাকে, ধরো লসাগুর জন্য আমি একটা ভ্যারিয়েবল নিলাম, সাপোজ আমি লিখলাম হলো এলসিএম নামে একটা ভ্যারিয়েবল। এলসিএম মানে হলো লসাগু, লোয়েস্ট কমন আমরা কি বলতে পারি, মাল্টিপল। এখন নিশ্চয়ই তোমরাই বললা না যে দুইটা নাম্বার গুণ করলে আর দুইটা নাম্বারের জিসিডি ইনটু এলসিএম গুণ করলেও সেম রেজাল্ট দেয়। আমি দুইটা নাম্বার যদি আমি গুণ করে ডিভাইডেড বাই গসাগু লিখি তাহলে এলসিএম পেয়ে যাব। আসো করে দেখি, আমরা যদি কি লিখি বলতো, যে এলসিএম এল সিএম ইকুয়াল যদি আমি লিখি, সবাই একটু খেয়াল করো আমার দুইটা নাম্বার কি কি ছিল, এ ইনটু বি। দুইটা নাম্বার আমাদের ছিল হলো এ ইনটু বি। আমি যদি এরপরে কি করি, ভাগ, আমি যদি এস ইউজ করি, এসি ছিল আমাদের গসাগু তাই না ভাইয়া, এস কে যদি আমি প্রিন্ট করে দিয়েছিলাম তার মানে এসি ছিল হলো আমাদের গসাগু। তাহলে আমরা কি বলতে পারি, দুইটা নাম্বার গুণ করার পরে যদি তাদের গসাগু দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, লসাগু পেয়ে যাব। তো আসলে আমি চাইলে লসাগুটাকে প্রিন্ট করে দেখাতে পারি, সমস্যা তো নেই। পার্সেন্টেজ ডি নিউ লাইন, আমি গসাগু প্রিন্ট করতেছি, আমি এলসিএম লসাগু প্রিন্ট করতেছি, ডান। আসলে আমি দুইটা নাম্বার নেই, আমি লিখি হলো S9, জিনিসটাকে প্রিন্ট করার চেষ্টা করি। দুইটা নাম্বার আমি নিচ্ছি, দুটা নাম্বার নিচ্ছি 2 আর 11। আমরা সবাই জানি 2 আর 11 যদি আমি নেই, এর গসাগু আসবে 1, লসাগু আসবে 22। এই যে আমাদের গসাগু আসছে হলো 1, লসাগু আসছে 22। সবাই এটা আমরা এখনো ফাংশন ইউজ করিনি, নরমালি করছি, বাট সবাই কি বুঝছি? তারপর আমি ফাংশনে যাব। আচ্ছা জোস, তাহলে আসো এখন আমি চিন্তা করে দেখো যে আমি এই কাজগুলা, এই যে এলসিএম, এই যে কাজগুলা আমি সব কি করছিলাম, যে আমি কি কি ইউজ করে করছিলাম, গসাগু, সরি জাস্ট আমি নরমালি করছিলাম। বাট আমি যদি এটাকে ফাংশন ব্যবহার করে করতে চাই, আমি কি করতে পারবো না? অবভিয়াসলি পারবো। তার মানে ফাংশন ব্যবহার করার জন্য আমাদের কোডের এই লাইনগুলোতে কোনো দরকার নেই। কন্ট্রোল সি, এই দেখো আমি ফাংশনে দেখো ইজি হয়ে যাচ্ছে। এখন যদি আমি গসাগু বের করার জন্য একটা ফাংশন লিখতে চাই, আসলে আগে লিখি, ধরো আমরা লিখলাম ইন্ট জিসিডি নামে একটা ফাংশন। সেই ফাংশনের মধ্যে আমি নিচ্ছি হলো দুইটা নাম্বার, ইন্ট এ ইন্ট বি, দেন ধরো ওইটার ভিতরে আমি ওই লজিক গুলা লিখে দিলাম। কোডগুলোকে একটু ঠিক করে নিই। আচ্ছা এবার ঠিক আছে, জিনিসটা আমরা কি করলাম দেখো তো, আমি যে নরমালি এই কাজটা দেখো, পুরো এই কাজটা দেখো তো তোমরা মিলতেছে না, এই পুরো এই কাজটা আমরা কোথায় করতাম, আমরা মেইন ফাংশনের ভিতরে করেছিলাম। বাট এখন আমি মেইন ফাংশনের ভিতরে না করে এই কাজটাকে আমি একটা আলাদা জিসিডি নামে একটা ফাংশনই দিচ্ছি, সেই ফাংশনের ভিতরে এই কাজটা করতেছিলাম। আর করার পরে এস হলো আমাদের গসাগু আমরা জানি, আমি যদি এখন লিখে দিই রিটার্ন এস, তার মানে এস এর ভ্যালুটাকে সে এখন রিটার্ন করতেছে। তাহলে আসলে এস এর ভ্যালুটা যেহেতু সে রিটার্ন করতেছে, আমি কি এই জায়গায় লিখতে পারি না যে এস ইকুয়াল, আমি জিসিডি কে কল করলাম, লিখলাম জিসিডি কে আমি কল করতেছি, মানে জিসিডি ফাংশনকে কল করতেছি, আর সেখানে আমি কি করতেছি, দুইটা ভ্যালু পাস করে দিচ্ছি, এ আর বি এর ভ্যালু আমি সুন্দরভাবে সেখানে পাস করে দিচ্ছি, ডান। তাহলে বল এই যে কাজটা আমি করলাম, এই কাজটা অ্যাকচুয়ালি কিছুই না, আগের মতোই ফারেনহাইট টু সেলসিয়াসের মতোই, বাট আমি কি করলাম, গসাগু বের করার কাজটা বিশাল একটা কাজ ছিল, সেটা আমি একটা অন্য ফাংশনে করে ফেলতেছি। এখন বলো তো এই কোডটা কি সবাই বুঝছি? তারপরে আমি কোডটাকে রান করাই, আগে বলো সবাই বুঝছি কিনা।
আচ্ছা, তোমাদের যে কোশ্চেন ছিল ভাইয়া, মেইন ফাংশন তো মানে কোড তো বড় হয়ে যেত। ভাই তুমি চিন্তা করো, মেইন ফাংশনের ভিতরে আমি ওই বড় কোডটা না লিখে এখন বড় কোডটা অন্য কোথাও কাজ করাচ্ছি, তাহলে আমার মেইন ফাংশনটা দেখতে ইজি হচ্ছে না? বলে আমাদের কোড কি আগে থেকে ইজি হচ্ছে না কঠিন হচ্ছে? অবভিয়াসলি আমাদের কোডগুলো এখন লেখাটা ইজি হয়ে যাচ্ছে। তাহলে আসো, আর এখন যদি আমরা এটাকে রান করে দেখি ঠিকমতো রান টান করতেছে কিনা দেখি, নয়তো প্যারা খাই যাবো আমরা আবার। আচ্ছা, রান করতেছে, এই যে রান, ভুল করছি আমি তো, এর মধ্যে এস এল আর এগুলোকে ডিক্লেয়ার করিনি। আসো ডিক্লেয়ার করে দেই। ওকে, এবার কাজ করো। এখন আসলে যদি দেখি 2 আর 11 নিলাম, এই যে তার কত বলতে পারি, গসাগু 1 লসাগু 22। আবার ধরো যদি আমি নেই, লিখলাম হলো কত 3, আর আমরা যদি নেই 6, তার গসাগু হলো কত, এই যে 3 আর লসাগু কত 6। তাহলে আমরা দেখলাম যে না, আমাদের কোডগুলো ঠিক আছে, আমাদের কোডে প্রবলেম নেই, হ্যাঁ রাইট। আরেকবার তাহলে আমরা কি করছি, আমরা যে গসাগু বের করার যে কাজটা করছিলাম, গসাগু বের করতে তো পারো তাই না? গসাগু বের করার কাজটাই আমি জাস্ট জিসিডি নামে একটা ফাংশন তৈরি করছি, সেই ফাংশনে করছি, করার পরে আমি সেই ফাংশনটা রিটার্ন করছি, এই জায়গায় আমাদের কি গসাগু ভ্যালুটা এস এর মধ্যে রিটার্ন করছে। এবার আমি সেই ভ্যালুটাকে কি করছি, সেই ভ্যালুটা দিয়ে আমি এলসিএম বা লসাগু বের করে ফেলছি, এবার আমি গসাগু আর লসাগু সুন্দরভাবে প্রিন্ট করে ফেলছি। আশা করি এখন তোমার কাছে জিনিসটা ক্লিয়ার। তো এটাকে আমি কপি করে কোডের মধ্যে পাঠিয়ে দিই। ওকে, তার মানে এই কোডটা তোমাদের থাকলো। আমরা দেখি আর কি কি জিনিস নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলা যায়। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা সবাই বুঝছি, রাইট? ওকে, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু পরে আরেকবার বলছি যে মাহফুজা আক্তার, তুমি জিজ্ঞেস করছিলা যে ভাইয়া আরেকবার বলতে, আমি কিন্তু আরেকবার একটু বলছিলাম, এখন তোমার কাছে কি ক্লিয়ার? তুমি একটু জানাও তো। ওকে, তাহলে চলো আমরা আরেকটা স্লাইড দেখি। এবং তোমাদের জন্য আমি আগে থেকে একটু বলে রাখি যে এটা হলো আমাদের কি বলতে পারি আমরা, যে লাস্ট স্লাইড এটা আমাদের ক্লাসে, বাট এই জায়গায় একটা নতুন টপিক আমরা শিখবো। সো সবাই একটু পোলে একটু ভোট দেওয়ার চেষ্টা করি যে এটার পোলের অ্যান্সারটা কত হবে। বেশিক্ষণ টাইম দেবো না, 30 সেকেন্ড টাইম দেবো আমি। 30 সেকেন্ডের মধ্যে সবাই একটু পোলে ভোট দিয়ে শেষ করে ফেলো। আচ্ছা, 5 সেকেন্ড দিচ্ছি। আচ্ছা, এখন আসলে আমরা পোলটাকে এন্ড করি, কেমন? এতগুলো অপশন, এই দেখছো, এই জন্য কিন্তু এতগুলো অপশন দিয়েছি তোমাদের সব রকমের কনফিউজ করার জন্য, আর তোমরা যথেষ্ট পরিমাণে কনফিউজ হয়েছে। দেখো, তোমাদের সাথে যদি রেজাল্ট শেয়ার করি, তোমরা দেখবা ইতে ম্যাক্সিমাম ভোট পড়েছে 43%, ডিতে ভোট পড়েছে 22%, 50 তোমরা কি মনে করে দাগালা সেটা হলো 25%, বাকি সবগুলোতে টুকিটাকি কিছু ভোট পড়ছে। আচ্ছা আসো, এখন একটু চিন্তা করি। এই টপিকটা নিয়ে তোমাদের সাথে আসলে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছে ছিল, বাট মনে হয় বলা হয়নি নানা কারণে। আচ্ছা, একটু দেখি তারপর। ধরো এই যে আমাদের এখানে কি কি প্রিন্ট করার কথা, এ আর বি এর ভ্যালু মানে 20 30 প্রিন্ট করার কথা প্রথম লাইনে, এরপরের লাইনে আই লাভ প্রোগ্রামিং প্রিন্ট করার কথা, এর পরের লাইনে 50 50 প্রিন্ট করার কথা। আর তুমি চিন্তা করো, এখানে তোমাদের একটা নতুন যে টপিকটা, প্রতিটা লাইনের আগে একটা করে ডাবল স্ল্যাশ দেওয়া, ডাবল স্ল্যাশ দেওয়া। বাট ডাবল স্ল্যাশ দিলে অ্যাকচুয়ালি কি হয় জানো, আমাদের প্রোগ্রামে ওই লাইনগুলা রান করে না, সেগুলোকে আমরা বলি হলো কি, সেগুলোকে আমরা বলি হলো কমেন্ট, কমেন্ট করা। তার মানে সে একটা লাইনও সে রান করতে পারবে না, অ্যান্সার হবে কি কোনোটিই না। এটা নিয়ে আমি তোমাদের একটু ডিটেইলসে বলি। কোড ব্লকসে যাই, সবাই সবাই একটু খেয়াল করো। আচ্ছা, ধরো আমি এটাকে লিখতেছি প্রিন্টএফ, আমি লিখতেছি হলো কি হ্যালো ওয়ার্ল্ড, আমাদের সবার প্রথমের যে প্রোগ্রামটা যেটা আমরা করছিলাম, হ্যালো ওয়ার্ল্ড। তারপরে ধরো আমি লিখলাম প্রিন্টএফ, ধরো যদি আমি লিখলাম কি লেখা যায়, আইনা উই লাভ প্রোগ্রামিং।
দেন আমরা কি করতেছি, ধর আমি দিয়ে দিলাম হলো কি রিটার্ন 0। বিষয়টা কি জানো, এখন তুমি জানো এখানে 3টা লাইন প্রিন্ট করার কথা, হ্যালো ওয়ার্ল্ড, দেন হলো উই লাভ প্রোগ্রামিং, দেন প্রিন্ট করার কথা হলো কি না আর কিছু না, রিটার্ন 0 শো করার কথা। দেখি সেটাই করতেছে, হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড উই লাভ প্রোগ্রামিং। বাট বিষয় কি তুমি জানো, তুমি যদি এখন এই জায়গায় দুটা স্ল্যাশ দিয়ে দাও, তারপরে পুরো লাইনটা কম্পিউটারের কাছে কি হয়ে যায়, কম্পিউটারের কাছে আমরা বলতে পারি এই লাইনটা কম্পিউটারের কাছে ইনভিজিবল হয়ে যায়, বা কোডের কাছে এই লাইনটা ইনভিজিবল হয়ে যায়, সেই লাইনগুলোকে সে কি করে না, এক্সিকিউট করে না। আমরা এই লাইনগুলো বুঝতে পারতেছি, বাট কম্পিউটার এই লাইনগুলোকে বুঝতে পারে না। তাহলে দেখো এখন যদি আমি রান করে দেখাই, সে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে সে রান করতে পারবে না, মানে ওই কথাটা কিন্তু রান হচ্ছে না, সবাই দেখতে পাচ্ছ, জাস্ট এর পরের জায়গাটা রান হচ্ছে। তো নিশ্চয়ই আমরা বিষয়টা কি বুঝতে পারতেছি মোটামুটি, রাইট? এখন কথা হলো যে এই জিনিসটাকে আমরা কি বলতেছি, রাইট, আমি কিছু বলি তোমাদের, এই জিনিসটাকে আমরা বলতেছিলাম হলো কমেন্ট। তোমরা বলতে পারো ভাই এটা করা কি দরকার, কোড যদি করতেই না পারে, এক্সিকিউট করতেই না পারে, এগুলো লেখার কি দরকার? এখন কথা হলো তুমি ধরো কোনো একটা প্রোগ্রাম লিখছো, প্রোগ্রাম লেখার পরে আরেকজন যে সেই প্রোগ্রামটা বুঝবে তার কি কোনো গ্যারান্টি আছে? আমরা বলছিলাম না এই জন্য আমাদের কি করতে হবে, ডকুমেন্টেশন বা লিখে রাখতে হয়। এখন তুমি যদি এই জায়গায় দুটো ফ্রন্ট স্ল্যাশ দিয়ে তুমি লিখে রাখো দিস লাইন ইজ ফর আউটপুট, তার মানে এখন পরে যদি কেউ এই কোডটা দেখে সে কিন্তু এখন বুঝতে পারবে, ও তার মানে এটা হলো আউটপুটের লাইন, মানে তুমি তার জন্য সবকিছু লাইন ব্যাখ্যা করে করে দিচ্ছ। মনে আছে বা আমরা যখন বই পড়ি, আমরা বইয়ের বিভিন্ন জায়গায় দাগায় দাগায় লিখি না এই লাইনটা এটা বুঝাইছে, তুমি সেরকম ভাবে এটা লিখে দিচ্ছ, মানে কোডে রান হবে না, বাট যে কেউ সেটা পড়তে পারবে। আবার ধরো তুমি চাইলে এখানে তোমার নাম লিখে দিতে পারো, ধরো সাপোজ আমি এই জায়গায় লিখে রাখলাম হলো অর্থ, তার মানে কি আমার নামটা আমি লিখে দিচ্ছি, কোডের মধ্যে নিজের নামগুলো লিখে দিতে পারো তুমি। তার মানে কি যাই লিখি না কেন সেগুলো তার কাজ করবে না, বাট জিনিসটা কি হচ্ছে, লেখা থাকতেছে, কোডের মধ্যে থাকতেছে তথ্যগুলা। তাহলে কমেন্ট কেন ইউজ করি, একটা ব্যাখ্যা আমরা বুঝলাম। আরেকটা ব্যাখ্যা রয়েছে, ধরো তুমি চিন্তা করো আমাদের বিভিন্ন রকমের লজিক থাকতে পারে, যেমন তুমি চিন্তা করো কালকে যে আমরা স্ট্রিং লেন্থ ব্যবহার করার জন্য এক রকমের কোড ব্যবহার করছি, আজকে আবার স্ট্রিং লেন্থ ব্যবহার করার জন্য আরেক ধরনের কোডও শিখছি। এখন ধরো তুমি দুইটা কোডের, তোমার এরকম 3-4টা কোড রয়েছে, কোনটা কাজ করবে তুমি জানো না, এখন তুমি 3-4টা কোডই লিখতেছো, বাট একটা লেখার পরে তুমি যদি সেটাকে মুছে ফেলো আবার আরেকটা লেখো, সেটা তোমার জন্য কঠিন না? তুমি চাইলে সেগুলোকে লিখে রাখতেছো ঠিকই, বাট ইউজ করতেছো না, মানে কমেন্ট করে রাখতেছো, সেটাও তুমি করতে পারো। আর তোমরা বলতে পারো ভাই তো কমেন্টে তুমি এক লাইন করে কমেন্ট করতে পারি, আমি এর থেকে অনেকগুলো লাইনকে কমেন্ট করতে পারি, তাও পারি। কিভাবে? আমি যদি স্ল্যাশ দেই, স্টার দেই, দেন আমি যদি আবার যতটুকু আমি কমেন্ট করতে যাচ্ছি ততটুকু স্টার দেই, স্ল্যাশ দেই, তাহলে দেখতেই পাচ্ছ তুমি আমাদের এই দুইটা লাইন কি হয়ে গেছে, পুরোটা কমেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ না, দুইটা লাইন আমাদের কমেন্ট হয়ে গেছে। আমি চাইলে যদি একাধিক লাইন বা পুরো একটা প্যারাগ্রাফ যদি আমি কমেন্ট করতে চাই, সিতে আমরা কি করতে পারি, স্ল্যাশ স্টার আর লাস্টে স্টার স্ল্যাশ, সেটা আমি করতে পারি। আর অথবা আমি যদি যে কোনো একটা একটা করে লাইন কমেন্ট করতে চাই, তাহলে আমি কি করব, জাস্ট যে লাইনটা কমেন্ট করতে চাই তার আগে ডাবল স্ল্যাশ দিয়ে দেবো, ডান। বলতো সবাই, তার মানে কি আমরা কমেন্ট সম্পর্কে কি আমি এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম, আইডিয়া কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে তাহলে তুমি চিন্তা করে দেখো যে আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কি কি শিখছি। আজকের ক্লাসে আমরা মূলত ফাংশন নামক একটা জিনিস শিখছি, যে আমরা ফাংশন ব্যবহার করতে পারি। এখন যদি আমি তোমাকে বাসায় যদি একটা কাজ দেই যে তুমি এটা বাসায় বসে বসে করতে পারো, তুমি চিন্তা করো আজকের ক্লাসে আমরা টোটালে এতদিন পর্যন্ত টোটাল আমরা অনেকগুলো প্রোগ্রাম শিখছি, অ্যাটলিস্ট 20 থেকে 22টা বা 20-25টা প্রোগ্রাম আমরা শিখছি না অ্যাটলিস্ট? এখন তুমি 20 থেকে 25টা প্রোগ্রাম সবগুলোকে তুমি কি একটা প্রোগ্রামের মধ্যে লিখতে পারবা না? সবগুলোকে তুমি যদি একটা প্রোগ্রামের মধ্যে লেখো, সবগুলো জাস্ট ফাংশন ব্যবহার করে করে করবা, মেইন ফাংশন থেকে সবগুলোকে কল করবা, আর তুমি 20-25টা ফাংশন বানায় রাখবা। তুমি একটু বাসায় এটা একটু ট্রাই করো তো, করতে পারো কিনা। এটা যদি তোমরা করতে পারো তাহলে আই থিঙ্ক তোমাদের প্রোগ্রামিং এর স্কিলটা অনেক ডেভেলপ করবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা টোটাল আজকে জিনিসটা কি কি করছি, টোটাল আমরা ফাংশন শিখছি। ফাংশন দুই প্রকার, একটা হলো বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশন ইউজ করা তো কোনো ব্যাপারই না, আমরা str লেন্থ এর কাজ দেখছি, আর পরে আমরা নিজেরা কিছু ফাংশন তৈরি করছি, সেই ফাংশনগুলো ব্যবহার দেখছি। এন্ড দ্যাট ওয়াজ অল ফর টুডে। এখন তাহলে আমরা তোমাদের কোশ্চেন অ্যান্সারটা একটু দেখি কি অবস্থা, আর তোমাদের ক্লাস রিলেটেড একটা পোল দেওয়া হচ্ছে, সবাই একটু সেই জায়গায় রেসপন্স করো। আচ্ছা, জিজ্ঞেস করছে ভাইয়া চ্যাপ্টার কি শেষ? আচ্ছা, চ্যাপ্টারে তোমাদের আরেকটা ক্লাস রয়েছে, বাট সেখানে আমরা মূলত বেশ কিছু প্র্যাকটিস করব বা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব হয়তো,
সেটা হলো নতুন দুই একটা টপিক, খুবই সামান্য হয়তো 10-15 মিনিটের কোনো একটা টপিক বা আধা ঘন্টার একটা টপিক আমরা নিয়ে আলোচনা করবো, দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। আর অপূর্ব, ওদের কি সেরকম কোনো কোশ্চেন ছিল যেগুলো আমরা ক্লিয়ার করিনি, মানে অ্যান্সার দেওয়ার মতো বা ওরকম? কিউএনএ বক্স মোটামুটি ক্লিয়ার করা আছে। আর হচ্ছে গিয়া একটা অনেক আগের কোশ্চেন আসছিল যে কোনিও ডট এইচ নিয়ে, যে কোনিও ডট এইচ গেট সিএইচ কখন করি ইউজ করি, তো এটা নিয়ে তুমি যদি কিছু বলো, এটা তুমি ভালো ব্যাখ্যা করতে পারছিলা। না অ্যাকচুয়ালি তুমি চিন্তা করে দেখো যে আমরা আসলে conio.h কিন্তু ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি হেডার ফাইল, বাট আমরা সেটা কিন্তু কখনো ইউজ করি না, তাই না? বাট যে ওইটা তোমাদের যে এখন আমাদের stdio, সেখানে আমি ইনপুট আউটপুটের সব কাজগুলো করে ফেলতেছি, সো উই ডোন্ট নিড অ্যাকচুয়ালি conio.h। আর এন্ড গেট সিএস ভাই আমি কেন ইউজ করতাম তোমরা বলো তো? গেট সিএস আমরা ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করতাম, বাট আমরা যে আমরা কি বলতেছিলাম যে আমরা গেট সিএস ইউজ করি না, আমরা স্ক্যানএফ দিয়েই কাজটা করে ফেলতে পারি। স্ক্যানএফ দিয়ে আমি কাজটা করে ফেলতে পারি, আমার তো শুধু শুধু গেট সিএস ব্যবহার করার কোনো দরকার নেই। বাট গেট সিএস আমাদের স্ক্যানএফ এর মতোই কাজ করে, বা সেটা ক্যারেক্টার ইনপুট নিতে পারে, দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাদের কাছে যেহেতু দুইটা হ্যান্ড রেজ আছে, আসলে দুইটা হ্যান্ড রেজ আমরা নিয়ে ফেলি। আচ্ছা অনন্য, হ্যাঁ অনন্যটা কোশ্চেন করতে যাচ্ছিলে মনে হয়, হ্যাঁ কোশ্চেন করতে পারো তুমি। আচ্ছা অনন্য কি সম্ভবত নেই, আচ্ছা, মজ কোশ্চেন stdlib দ্যাট ইজ স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে কোনো ফাংশন আমরা ইউজ করছি সোফার? না না না, আর কোনো ইউজ করিনি। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি সবাইকে, যে বইয়ে অ্যাকচুয়ালি অনেক পুরান সি ভার্সনের জন্য কোডগুলা করা, তো নতুন ভার্সনগুলাই এসে কোনিও ডট এইচ আমাদের ইউজ করা লাগে না, দেন স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট এইচ দ্যাট ইজ এই হেডার ফাইলটা আমাদের কিছু ইউজ করা লাগে না। তো তুমি জিজ্ঞেস করতে পারো কি জন্য ব্যবহার হয়, বাট প্রথম কথা হচ্ছে কি আমরা কোডে ব্যবহার করি নাই। তো এদের এই যে এক একটা লাইব্রেরি ফাংশন ভিতরে অনেকগুলো ফাংশন আছে, কারণ প্রত্যেকটা তো আমরা শিখতে যাব না। সো আমরা ক্লাসে যেই সমস্ত লাইব্রেরি ফাংশনগুলো ইউজ করছি, যেই সমস্ত হেডারগুলো ইউজ করছি, সেগুলাই যদি তুমি ভালো মতো বুঝো, দ্যাট উড বি এনাফ। ঠিক আছে, বইয়ে কোনিও ডট এইচ, stdlib ডট এইচ এগুলার যে এক্সাম্পলগুলো আছে সেই জায়গায় গুলা দেখবা যে আমরা কিভাবে করেছি, তো দেখবা যে তারা যেগুলো করতেছে সেগুলো স্কিপ করে গেলে হবে আর কি। কোনিও ডট এইচ আর কি গেট সিএইচ যে লাইনটা আছে সেটা স্কিপ করে গেলেই দেখবা যে আমাদের প্রোগ্রামিং এর সাথে মিলতেছে, কোডের সাথে মিলতেছে। সো আমরা জাস্ট হচ্ছে জিনিসটাকে আরো কমপ্লিকেট করতে চাচ্ছি না, আরো তোমাদের আর কি তোমাকে যদি এখন কোনিও ডট এইচ এর ভিতরে 20টা ফাংশন আছে, প্রত্যেকটা কাজ ধরে ধরে শিখাই যেটা তুমি কখনো ইউজ করবা না, তাহলে তোমার জন্য জিনিসটা বোরিং হবে। সো এই জন্য আমরা জাস্ট ওই যে কমপ্লেক্সিটিগুলো একটু স্কিপ করে যাচ্ছি, যত কম হেডার ফাইল মুখস্থ করে বা হেডার ফাইলের নাম মনে রেখে আমরা যাতে কাজ করতে পারি সেটা আমাদের টার্গেট। তো এগুলো নিয়ে যেটা আমরা ক্লাসে দেখাচ্ছি না, যে সমস্ত হেডার ফাইল বা যে সমস্ত ফাংশনগুলো, সেগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, সেগুলো আসবে না পরীক্ষায়, আর সেগুলো আর কি ম্যান্ডেটরি না, সো টেনশন করার কিছু নেই। আচ্ছা অপূর্বের সাথে আমি এই জায়গায় একটা অ্যাড করি, যে অবভিয়াসলি আমরা তোমাদের যতটুকু দেখাইছি, এখন তুমি যদি এইগুলা দিয়ে প্রোগ্রামিং এর লাইনে শুরু করে দাও কাজ, এন্ড দ্যাট উইড বি মোর দেন এনাফ। কারণ আমাদের বইয়ের যে বইগুলো অনেক ব্যাকডেটেড, কারণ ওখানে যে ওরা সরাসরি জাস্ট ইন্টারনেট থেকে বা কিছু কোড পাইছে সেটা কপি পেস্ট করে বই বানাইছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতেছি, ইভেন তোমরা দেখছো আধুনিক কম্পাইলার এতই জোস, আমি স্ট্রিং ব্যবহার করতেছি ইভেন স্ট্রিং ডট এইচ হেডার ফাইলটা ছাড়াই, বাট ইউজ করা উচিত, বাট আধুনিক কম্পাইলার গুলো বইগুলো অনেক ব্যাকডেটেড। বাট আমরা কিন্তু তোমাদের একটা ইনটুইটিভলি প্রোগ্রামিং শেখানোর ট্রাই করছি, যে এখন তোমরা যেন প্রোগ্রামিং জিনিসটা মুখস্থ না করে তোমরা নিজেরা বুঝে বুঝে অ্যাটলিস্ট কাজ করতে পারো। ওকে, হ্যাঁ অনন্ত ভাইয়া তুমি কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম জি ভাইয়া। ভাইয়া, আমার যে আচ্ছা প্রশ্নটা ছিল যে ভাইয়া বোঝালেন না যে মানে সেলসিয়াস আর ফারেনহাইটের ভাইয়া যে আমরা যে কনভার্টটা করতেছি, মানে হ্যাঁ ভাইয়া যে মানটা নিলে যে আগে পিছে হয়ে যেতেছে, মানে কোনটার মানের ভিতরে যে আরেকটা মান অলরেডি ঢুকে পড়তেছে, ভাই এই জিনিসটা বুঝতে পারি নাই। অপূর্ব ভাইয়া আরেকবার রিপিট করে বলছিল, কিন্তু এরপরেও জিনিসটা ধরতে পারি নাই। কোন জায়গাটাতে আমি বুঝলাম না, অপূর্ব কোন জায়গাটা বলছে ওই বুঝছো? যে তুমি হচ্ছে ওই যে সেলসিয়াস টু ফারেনহাইটের কনভার্সনের যে ফাংশনটা লিখছিলা, ওইখানে হ্যাঁ যে ইনপুট প্যারামিটারের যে ফ্লোট এ কিভাবে হ্যাঁ, এফ এর ভ্যালুটা এ তে গেল সেটা একটু এক্সপ্লেন করে দাও। আচ্ছা আচ্ছা তুমি না ভাইয়া যেটা তোমাদের বুঝিয়েছেন সেটা হলো তুমি যে এখানে এফ ইনপুট নিচ্ছ, বাট তুমি এখন এফটিসি ফাংশনে কাকে পাস করতেছো, এফ এর ভ্যালুটা তুমি পাঠাচ্ছ, মানে এফ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কোথায় চলে যাচ্ছে, এফ এর ভ্যালুটি আসলে এ হিসাবে এর মধ্যে যাচ্ছে, মানে এ যে আমরা ফ্লোট এ দিচ্ছি, মানে এ বলে আলাদা ভ্যারিয়েবল থাকা দরকার নেই, তার মানে হলো এ টাইপ একটা ইন্টিজার ফ্লোট ভ্যারিয়েবল, সেটাই তোমার এফ এর ভ্যালুটা নিয়ে নিচ্ছে, তার মানে এ এর মানটাই এখন এফ এর মান হয়ে গেছে, মানে এফ এর মানটাই এখন এ তে চলে আসছে। এখন আমি চাইলে এখানে এ ইউজ করতে পারি, সেটাই আর কি তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন কি বুঝেছো তুমি?
জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। আর এখানে রিটার্ন আইটা লিখছি, এই আইটা কি ভাইয়া এই উপরের সম্পূর্ণ লাইনটাকে নির্দেশ করতেছে যে আই ইকুয়াল টু হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেটে? পুরো লাইনটা এখানে ক্যালকুলেট হওয়ার পরে ভ্যালুটা আই এর মধ্যে আছে, পুরো এই ক্যালকুলেশনটা হওয়ার পরে ভ্যালুটা এখন কোথায় আছে, আই এর মধ্যে আছে। এরপরে আমি আইটাকে রিটার্ন করতেছি, বুঝছি? পরে ভাইয়া এই আইটা আবার কোথায় চাইতেছে? এই আইতে এখন আমি বলতেছি রিটার্ন আই, মানে আই এর ভ্যালুটাকে এখন আমি রিটার্ন করতেছি, মানে এই ফাংশন দিয়ে কল করছিলাম, কোত্থেকে কল করছিলাম, এই যে এফটিসি, এটার মাধ্যমে আমি ফাংশনকে কল করছিলাম। এখন কি সে আমাকে রেজাল্ট দিচ্ছে, কি আই এর ভ্যালুটাকে রেজাল্ট দিচ্ছে। এই আই এর ভ্যালুটাকেই সে এখন কোথায় চলে আসতেছে, এই সি তে চলে আসতেছে, বুঝছি? সি ইকুয়ালস টু একটা ফাংশন কল করা হয়েছে, ফাংশনটা যেটা রিটার্ন করে তো ওই ফাংশন কলের জায়গায় সেই রিটার্ন ভ্যালুটা বসে যায়, দ্যাট ইজ এফটিসি ব্র্যাকেটে এফ, তো এটার জায়গায় আই এর ভ্যালুটা চলে আসবে, তো তারপর ওটা সি এর ভিতরে ঢুকে যাবে। তো আশা করি ক্লিয়ার হচ্ছে। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ মুয়াজ কিছু ভাইয়া। বলছিলা? হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া বল। আচ্ছা ভাইয়া, মানে রিটার্ন জিনিসটা বলতে মেইনলি কি বোঝায়? মানে কথা হলো রিটার্ন করতেছে কত, মানে তোমার কথা হলো এই ফাংশনটা একটা কাজ করতেছে, কাজ করার পরে সে কি রেজাল্ট দিচ্ছে সেটাকে আমরা বলতে পারি রিটার্ন করতেছে। যেমন কথা হলো যে তুমি কি করলা, যে তোমাকে যে উদাহরণ দিচ্ছিলাম যে ছোট ভাইয়ের হাতে তুমি কি একটা জাস্ট ফ্রাই প্যান আর একটা ডিম ধরাই দিলা, সে তোমাকে ডিম ভাজলো, ডিম মানে পুরো জিনিসটা প্রসেস করলো, প্রসেস করার পরে তোমাকে ডিম ভাজলো, এখন তোমাকে ভাজা ডিমটা দিচ্ছে। তাহলে সে বলা যেতে পারে তুমি দিচ্ছ, তুমি ফাংশনটার প্রোটোটাইপ কি, তাকে কি কি দিচ্ছিলা, তাকে যে ভ্যালুগুলো দিচ্ছিলা সেটা হলো একটা ফ্রাই প্যান দিচ্ছিলা, একটা ডিম দিচ্ছিলা, আর সে তোমাকে কি রেজাল্ট দিল, সে তোমাকে রেজাল্ট দিয়ে দিল হলো কি ডিম ভাজা বা প্রসেস করা জিনিসটা। সেটাকে আমরা বলতে পারি হলো রিটার্ন। তাহলে ভাইয়া প্রিন্টএফ আর রিটার্নের মধ্যে ডিফারেন্সটা কি রকম? এখন রিটার্ন আসলো, রিটার্ন একটা ভ্যালু আসলো, এখন যদি আমি রিটার্ন ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই তখন আমি প্রিন্টএফ ইউজ করব। আমি যদি প্রিন্টএফ ইউজ না করি, শুধু ভ্যালুটা রিটার্ন চলে আসলো, সি এর ভ্যালু এটা হয়ে গেল, রিটার্ন হয়ে গেছে, বাট প্রিন্ট না করলে সেটা তো প্রিন্ট হবে না, শো করবে না। ও বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আচ্ছা, মানে আরেকটা জিনিস ভাইয়া, মানে এর থেকে পুট সিএইচ আর প্রিন্টএফ, গেট সিএইচ আর স্ক্যানএফ, এইগুলোর মধ্যে ডিফারেন্স কি? তুমি যখন লিখবা গেট সিএইচ আর আমরা জানি স্ক্যানএফ দুইটার কাজ সেম। জি ভাই, মানে এদের ডিফারেন্স কি? হ্যাঁ, বাট কথা হলো স্ক্যানএফ এ আমাদের কি করতে হয়, সে একটা ইনপুট চাচ্ছে, ইনপুট চাওয়ার পরে সেই ইনপুটটাকে দেখায়। আর কথা হলো তুমি যদি গেট সিএস এ তুমি যদি একটা ইনপুট নিয়ে নাও, সে আমাকে ইনপুটটা দেখায় না, সরাসরি আউটপুট দিয়ে দেয়। তাহলে যেমন স্ক্যানএফ এ তুমি ধরো কি নিচ্ছ, স্ক্যানএফ এর ভ্যালুগুলো নিচ্ছ সি বা ধরো নিচ্ছ এফ, সে আমাকে এফ ইনপুটও দেখাচ্ছে, যে ইনপুট দিচ্ছি সেটা থাকতেছে আমাদের কনসোলে, মানে যে কোডের মধ্যে কোড রান হচ্ছে যেখানে, আর যখন আউটপুট দিচ্ছে সে এফ শো করতেছে। বাট যখন তুমি গেট সিএস এর মধ্যে কোনো ভ্যালু দিচ্ছ, ইনপুট নেওয়াটা সে দেখায় না, আর সে ইনপুট নিয়ে নিচ্ছে, আর সে আমাদের আউটপুট দেখাতে পারে হলো কি শুধুমাত্র আউটপুটটা দেখায় ফেলে। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস তোমার কাজ হতে পারে, মানে হলো যে পুট সিএস ও সেম টাইপের কাজ করে, বা প্রিন্টএফ আর পুট সিএস সেম টাইপের কাজ করে, বাট পার্থক্যটা হলো কি সিএস শুধুমাত্র ক্যারেক্টারের জন্য, বাট স্ক্যানএফ দিয়ে তুমি যে কোনো টাইপের জিনিস ইনপুট নিতে পারো। স্ক্যানএফ মানে তো স্ক্যান ফাংশন না? হ্যাঁ স্ক্যানএফ ফাংশন, গেট সিএস একটা ফাংশন, দুইটাই তো ইনপুট নেওয়ার ফাংশন। আর এখানে তুমি শুধুমাত্র ক্যারেক্টার নিতে পারবা, আর এখানে তুমি শুধু ক্যারেক্টার না, তুমি ক্যারেক্টারের পাশাপাশি যে কোনো কিছু নিতে পারবা স্ক্যানএফ দিয়ে। বুঝতে পারছি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়েলকাম। ভাইয়া আমার আরেকটা প্রশ্ন ছিল। বলো। ভাইয়া যে এর যখন ভাইয়া আমরা লেন্থ পড়ছিলাম, মানে প্রথম কটা 0 থেকে একদম 1, মানে প্রথম কটা তো 0, পরে 0 থেকে ভাই আমরা যে i = 1 + 1 ধইরা ভাইয়া, মানে শুরুতেই 1 নিতেছি কেমনে, মানে শুরুতেই 1 বানাই ফেলতেছি কিভাবে? যদি মিলে যায় তখন তো ওয়ান, এটা তো আমি বুঝিয়েছিলাম মনে হয় একবার, তখন কি তুমি শুনেছিলে কথাটা? জি ভাই শুনেছিলাম, কিন্তু ভাই ওই যে মানে ফার্স্ট গড়টাই বুঝতে পারি না, যে মানে একবার তো আমরা নিচের দিকে 0 1 2 3 4 দিতেছি, এগুলো তো কিন্তু ইনডেক্স আমাদের। জি ভাইয়া ইন্ডেক্স, কিন্তু উপরে যখন আবার সংখ্যাটা নির্ণয়ের জন্য আসছে কিনা নির্ণয় করতেছি, তখন শুরুতেই আমরা 1 কিভাবে দিয়ে ফেলতেছি, মানে মানে একদম কথাটা শুরু আমাদের থেকে। লেন্থের ভ্যালু কত ছিল, 0। এখন আমি এই ইনডেক্সের ভ্যালুটা সে চেক করতেছি, এই ভ্যালুটা কি নাল ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু নাল ভ্যালু না। না যদি ভাইয়া নাল নাল ভ্যালু ভ্যালু না না। হয় তখন আমি লেন্থ +1 করে ফেলতেছি। আমাদের লেন্থ আগে ছিল 0, এখন লেন্থ +1 হওয়াতে আমাদের লেন্থ হয়ে গেছে কত, 1। তেমনই মানে প্রথমে কিন্তু আমি চেক করতেছি, মানে 0 1 2 3 4 এগুলো হলো ইনডেক্স, আমি ইনডেক্স গুলো চেক করতেছি। এই ইনডেক্স গুলো চেক করার সময় যদি আমি দেখি কোন ইনডেক্সের সাথে ম্যাচ করতেছে, মানে নাল ক্যারেক্টার হচ্ছে না, এরকম যদি হয় তাহলে আমি লেন্থের ভ্যালু একবার রাখছি। প্রথমে আমাদের লেন্থের ভ্যালু ছিল 0, আমি 0 নাম্বার ইনডেক্সে আসার পরে চেক করে দেখলাম যে এই ভ্যালুটা তো নাল ক্যারেক্টার না, তখন আমি লেন্থ ভ্যারিয়েবলের ভ্যালু আমি কত করে দিয়েছি, এই +1 বাড়িয়ে দিয়েছি। এখন বুঝছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ তোমাদের। আর যদি তোমাদের আরো অনেকগুলো দেখলাম হ্যান্ড রেজ রয়েছে, বাট যেহেতু আমাদের পরে আবার আরেকটা ক্লাস রয়েছে, তো
আমরা আজকের হ্যান্ড রেজ দেবো না, যে তোমাদের সাথে ইনশাল্লাহ আমরা যে আবার পরবর্তীতে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, যেহেতু সেটা লাস্ট ক্লাস হবে এই চ্যাপ্টারের, আমরা সেখানে তোমাদের কাছ থেকে অনেকগুলো হ্যান্ড রেজ দেওয়ার একটা ট্রাই করবো। আর তার আগে পর্যন্ত তোমাদেরকে একটা কাজ দিলাম কিন্তু আমরা, যে তোমরা কিন্তু বাসায় অনেকগুলো ফাংশন ব্যবহার করে করে প্র্যাকটিস করতে পারো, কারণ ফাংশন ব্যবহার করাটা খুবই একটা ভালো প্র্যাকটিস। এন্ড আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সবাইকে। ওকে, তাহলে রুবেল ভাইয়া। হ্যাঁ ভাই, অনেক ধন্যবাদ। অপূর্ব ভাই, আর কোনো কিছু বলবেন ওদের? না, সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই খুব আর কি অনেক কিছু বুঝতে পারছো দেখছি আর কি, তোমাদের বেসিক অনেকটা ক্লিয়ার আর কি। কিউএনএ তে তেমন একটা কোশ্চেন ছিল না, আর যারা কোশ্চেন করছে তারা খুব ইন্টারেস্টিং কোশ্চেন করছে। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। স্টুডেন্ট তোমরা যারা আছো, উদ্ভাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে চ্যাট বক্সে লিখতে পারো, আমি অ্যানসার দিয়ে দিচ্ছি। সেরকম কি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, উদ্ভাস রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? ও ভাইয়া, এটা আমি আচ্ছা, এক্সাম যদি দিতে না পারো সেক্ষেত্রে প্র্যাকটিস এক্সাম দিতে হবে। 70% রিভিশন করব চাচ্ছে। এটা আমি ওদের কাছ থেকে পোল দিয়ে ওদের কাছ থেকে রিপোর্ট নিছি ভাই আমি। আচ্ছা, তোমাদের তেমন কোনো উদ্ভাসের কোনো কোশ্চেন দেখতেছি না, তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। বেস থেকে নিছি ভাই, আজকে এই পর্যন্তই। 70% আল্লাহ রিভিশন করব হাফেজ। চাচ্ছে ভাইয়া। এটা হচ্ছে